রাগ উঠেছিল অনেক ছোটমার কর্মকাণ্ডে। উনি এমনটা কেন করলেন? সরি নোহা। আহা, ইটস ওকে। উনি গুরুজন, হয়তো তুমি আমাকে এইভাবে হঠাৎ করে বিয়ে করে নিয়ে এসেছো, তাই তো এমনটা করেছেন। উনি মনে কষ্ট পেয়েছেন খুব, ধীরে ধীরে মানিয়ে নেবেন। তুমি ওনার সাথে কথা বলে মাফ চেয়ে নিও, দেখবেন উনি ঠিকই মেনে নিয়েছেন। আচ্ছা, আমি ওনার সাথে কথা বলে নিব। আফিফ আবারও নোহাকে জড়িয়ে ধরে, জড়িয়ে রেখেই বলে, তোমার জন্য এতগুলো শাড়ি আনালাম, তুমি তবুও 3 পিস কেন পরলে? আসলে সামলাতে পারি না, আর পড়তেও। কেন? আমাকে বললেই তো হতো, কালকের মতো আদর করে করে পরিয়ে দিতাম। না, দরকার নেই। না না, আছে দরকার। যাও শাড়ি পরে আসো। পারি না তো, উফ। তুমি কাবার থেকে একটা বের করে নাও, আমি পরিয়ে দিচ্ছি। আর না হয় আমি খুব রাগ করব। আচ্ছা যাচ্ছি, রাগ করতে হবে না। ঢং। যা মনে করো। শাড়িতে তোমাকে দারুণ লাগে, কারণ থাক আর না বললাম, পরে তুমি লজ্জা পাবে। নুহার আগে একটা লুক দিয়ে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ি ছাড়া বাকিগুলো পরে নিয়ে বের হলো। আফিফ এগিয়ে এলো শাড়িটা পরাতে। আজও দুষ্টুমি শুরু করে দিল শাড়ি পরানোর ছলে। আফিফ আঁচল টেনে দেওয়ার সময় দেখে নুহার গলায় আর ঘাড়ের দাগগুলো। এই দাগগুলো কিসের? নুহার লজ্জায় মাথা নিচু করে উত্তর দেয়, তোমার ভালোবাসা। কি বলছো? আমি এরকম বাজেভাবে? হ্যাঁ। সো সরি, কি করেছি নিজেও জানি না। সরি বউ, তোমার ব্যথা হচ্ছে তাই না? ছাড়ো না এসব। নোহা আর কিছু বলার আগেই আফিফ নোহার দাগগুলোর উপরে গভীরভাবে কিস করতে থাকে। নোহা যেন নিজেকেই হারিয়ে ফেলে। সে ইমব্যালেন্স হয়ে পড়ে যেতে নিলেই আফিফ নোহাকে ঝাপটে ধরে সামলায়। নোহাও এক হাত দিয়ে আফিফের মাথা চেপে ধরে আর আরেক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে। আফিফের কিসগুলো আরো গভীর হতে থাকে। সে নোহাকে নিয়ে বেডে শুয়ে পড়ে, নিজ হাতে পরানো শাড়িটা খুলে ফেলে, নোহাকে আরো কাছে টেনে নেয়। দুজনেরই শুধু নিঃশ্বাসের শব্দ পুরো ঘরময়। তারা আবারও নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। নুহা বিছানা ছেড়ে যখন উঠল তখন প্রায় 10টা। আফিফ আবারও ঘুমাচ্ছে। নুহা উঠে শাওয়ার নিয়ে এসে জামা কাপড় পরে রুম থেকে বের হতেই রাফির সাথে দেখা হয়ে গেল। হোয়াটসঅ্যাপ নতুন বউ, বরকে তো দেখি কাল থেকেই একাই ছাড়ছো না। রাফির কথায় নুহা লজ্জা পেল খুব, তারপর বলল, আমি না, উল্টা তোমার ভাই আমাকে ছাড়ছে না, আমাকে রুম থেকে বেরই হতে দেয় না, একটু ঘরটাও ঘুরে দেখতে দেয় না। ইস, কত ভালোবাসা অনিমাকে। বলেছিলাম আমি তোমাদের কথা, আমারও মন চাচ্ছে ওকে বিয়ে করে নিয়ে আসি, কিন্তু তার সাহসে কুলোই না। চলো ভাবি, আমি না হয় তোমাকে ঘর দেখিয়ে আনি। হ্যাঁ চলো। নুহা রাফির সাথে ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগলো। রাফির সাথে টুকটাক কথাও হলো, বেশ ভাব জমে গেল রাফির সাথে নুহার। রাফি নুহাকে কথার এক পর্যায়ে বলল, ভাবি, একটা কথা বলার ছিল। হ্যাঁ ভাই বলো। আসলে তোমাকে বলছি, প্লিজ মাথায় রেখো কথাটা। মায়ের কাছ থেকে সাবধানে থেকো। মা কখন কি করবে বুঝতেও পারবে না, ওনার চলাচলন সুবিধার নয়। এছাড়াও আরও অনেক কথা আছে যা আমি তোমাকে পরে বলবো, আপাতত এটাই বলছি, মায়ের কাছ থেকে নিজেদের বাঁচিয়ে রেখো। এসব কথা ভাইকে বলে লাভ নেই, তাই তোমাকে বলছি। আর আমি সবসময়ই তোমাদের দুজনকে প্রোটেক্ট করার জন্য আসি, কিন্তু তাও তোমরা সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এমন কেন বলছো? আছে, অনেক কারণ আছে, সব জানতে পারবে। এক কথায় এটাই বলবো, আমার মাকে যতটা ভালো ভাবো তোমরা, উনি ততটা খারাপ। রাফির কথার আগামাথা নোহা কিছুই বুঝছিল না, তবে এটা মনে গেঁথে নিল যে ছোট মার থেকে ওর সাবধানে থাকতে হবে। রাফি ওনারই নিজের সন্তান। যেখানে রাফি এমন কিছু বলছে সেখানে নুহার এসব নিয়ে হেলাফেলা করা উচিত হবে না। নিশ্চয়ই অনেক কারণ আছে আড়ালে। নুহাকে নিয়ে রাফি কিচেনের দিকে গেল। সেখানে গিয়ে রাসু খালার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ভাবি, ইনি হলেন রাসু খালা। রান্নাবান্নার কাজ আর কিচেনের কাজ উনি করেন, আমাদের অনেক পুরনো মানুষ পরিবারের একজনই। নুহা রাসু খালাকে সালাম করতেই তিনি নুহাকে জড়িয়ে ধরলেন। নুহা রাসু খালার কাছ থেকে ঘরের সবার টুকটাক কথা জেনে নিল। নুহা চেয়েছিল দুপুরে রান্নার কাজে হেল্প করতে, কিন্তু রাসু খালা বারণ করে বললেন, মা, তুমি নতুন বউ, আমাগো ওইখানে নতুন বউ 2.5 দিন পরেই চুলা আর কাজকর্ম ধরে, তাই আইসকা তুমি কিছুই করতে পারবা না। জি খালামণি, যেমন আপনি বলেন। নাহিদা রাসু খালাকে কি যেন বলতে এসেছিল কিচেনে, কিন্তু নুহাকে দেখে থমকে গেলেন।
নাহিদার চোখে মুখে রাগ আর বিরক্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। নোহার চোখ তা এড়ায়নি। নাহিদা আর কিছু না বলেই চলে গেলেন। নোহা তা বুঝতে পারল। তখনই আফিফ নোহাকে ডাক দিল, আর নোহা তড়িঘড়ি করে আফিফের কাছে আসলো। আসার আগে রাসু খালাকে বলল 2 কাপ চা দিতে রুমে। নোহা রুমে এসে দেখে আফিফ রেডি হচ্ছে। নোহা আফিফকে বলল, কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা কাজ আছে। আচ্ছা, ফিরবে কখন? ঠিক নেই, তবে তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা, সাবধানে যেও। আফিফ নোহার কপালে একটা চুমু দিয়ে বের হয়ে গেল রুম থেকে। আফিফের পেছন পেছন নোহাও নিচে নেমে এলো। আফিফ তার কাজে চলে গেল। কিছুক্ষণ পর রাসু খালা নোহাকে 2 কাপ চা দিয়ে গেল। নোহা ভেবেছিল আফিফ আর সে বসে খাবে, কিন্তু আফিফ তো চলে গেল। নোহা কিছু একটা ভেবে সেই 2 কাপ চা হাতে নিয়ে নাহিদার ঘরের দিকে হাঁটা দিল। নাহিদা তখন কি একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। হঠাৎ দরজায় নক পড়তেই সে চমকে ওঠে। তার হাতের ফাইলটা পড়ে যায়। নাহিদা দরজায় দেখে নোহা দাঁড়িয়ে আছে। সে এক প্রকার চিল্লিয়ে বলে, এই মেয়ে কেন এসেছিস? এখানে দিলি তো কাজ বাড়িয়ে। সরি ছোট মা, আসলে আমি চা নিয়ে এসেছিলাম। চাটা রেখে এখান থেকে দূর হ। নোহা কাপা কাপা হাতে চায়ের কাপটা সাইড টেবিলে রেখে চলে গেল। নাহিদার আচরণে নোহা ভীষণ আঘাত পেয়েছে। সে কোনো মতে নিজের চাটা শেষ করে নিজের রুমে এসে বেলকনিতে গিয়ে বসে পড়ল। নোহার অনেক কান্না পাচ্ছে, সেই সাথে মামুনির কথাও খুব মনে পড়ছে। নোহা সবসময় তার মামুনিকে নিয়ে একসাথে বসে চা খেত। এছাড়া আরও অনেক কিছু। নোহার কাছে উনি তার মায়ের চেয়েও বেশি। নোহা ভেবেছিল হয়তো সব মায়েরাই এমন, কিন্তু নাহিদার আচরণে সে কষ্ট পেয়েছে। কিন্তু পরক্ষণেই রাফির কথা মনে পড়ে গেল। সে নাহিদাকে নিয়ে যা যা বলেছিল সব মনে ঘুরপাক খাচ্ছিল নোহার। আফিফের ঘরে ফিরতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো। বাসায় ঢুকে তার মনে পড়ল নাহিদার সাথে কথা বলা দরকার। সে নাহিদা রুমের দিকে যেতেই দেখলো নাহিদা খাটে আতশোয়া হয়ে বসে আছে। সে দরজায় নক করলো। নাহিদা মাথা তুলে দেখে আবারও আগের মতো শুয়ে পড়ল। আফিফ নাহিদার পাশে যে বসে বলল, ছোট মা, আই এম সরি। কিসের জন্য? এই যে তোমাকে না জানিয়ে এত কিছু করে ফেললাম তাই। এতে সরি বলার কি আছে? তুমি এখন যথেষ্ট অ্যাডাল্ট, এমনটা করতেই পারো। আমি এসব নিয়ে কিছু বলার কে? সরি, আমার সব বিহেভিয়ারের জন্য প্লিজ মাফ করে দাও। একটা প্রবলেমের জন্যই আমি নোহাকে এভাবে বিয়ে করে নিয়ে এসেছি। সব কিছু এত তাড়াহুড়ো করে হলো যে তোমাদের কাউকে কিছু জানানোর সুযোগ পাইনি। এর জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মেনে নিব। প্লিজ, তাও রাগ করে থেকো না। জানিস, আমি রাফির চেয়েও বেশি তোকে ভালোবাসি। তাও তুই এমনটা করলি, আমার সাথে বাজে ব্যবহার করলি। এইসবে আমি অনেক কষ্ট পেয়েছি। যাই হোক, আমি এসব ভুলে যেতে চাই। এখন যখন বিয়ে করেই ফেললি, আর কিছু কি বলবো। সুখে থাক, দোয়া করি। জি ছোট মা, সবসময় দোয়াই রাখবে। আসি তাহলে। যা। আফিফ চলে গেল। নাহিদা যেন হাঁপ ছেড়ে বাঁচল। আফিফের সামনে এই ভালো সাজার অভিনয় করতে করতে সে বিরক্ত। তবুও যে করতে হবে, উপায় নেই। সব হাসিল করার জন্য করতেই হবে। আফিফ এক ঝামেলা, এখন তার বউ হলো আরেক ঝামেলা। কিন্তু এই ঝামেলাকে ব্যবহার করেই নাহিদা নিজের কাজ করবে। তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আফিফ সিঁড়ি দিয়ে ওঠার সময় রাসু খালা তাকে এসে বলে, বাবা, বৌমনির শরীর হয়তো খারাপ, দুপুরে খাওয়ানো খাইতে নামে নাই। রুমে দিয়ে আসছিলাম, কিন্তু তাও খাইলো না। সেই তখন থেকে ঘুমাইয়াই আছে। কি বলেন খালা? আচ্ছা, আমি দেখছি। আপনি পারলে কিছু খাবার পাঠিয়ে দিন। আফিফ রুমে ঢুকেই দেখলো পুরো রুম অন্ধকার। আফিফ লাইট জ্বালালো। নুহা এখনো ঘুমিয়ে আছে চাদর মুড়িয়ে। আফিফ গিয়ে নুহার পাশে বসলো। নুহা অনেকক্ষণ কান্না করেছিল ঘুমানোর আগে, তাই তার চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। আফিফ আস্তে আস্তে নুহাকে ডাকতেই নুহার ঘুমটা ভেঙে গেল। আফিফকে দেখে নুহা উঠে বসতেই আফিফ বলল, তুমি দুপুরেও কিছু খাওনি কেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? আর চোখ মুখ এমন হয়ে আছে কেন? আফিফের উত্তরে নুহা কি বলবে সে বুঝতে পারছে না। তখন নাহিদার আচরণে নুহা অনেক কষ্ট পেয়েছিল। সেই সাথে মামুনির কথাও মনে পড়েছিল। তাই নুহার মানসিকতা মোটেও ভালো ছিল না। নুহার একটা বাজে অভ্যাস হচ্ছে, সে যখন কষ্ট পায় তখন স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে থাকে। কি হলো, কিছু বলছো না কেন? শরীর খারাপ নাকি? না না, আসলে মামুনিকে খুব মিস করছিলাম, তাই মন খারাপ ছিল। আমার মন খারাপ থাকলে কিছু খেতে মন চায় না। আর তুমিও ছিলে না, একা একা বসে খাওয়া যায় নাকি বলো? ও আচ্ছা, সরি। আসলে খুব দরকারি কাজ ছিল তাই দেরি হয়ে গেল। আর আমিও কিছুই খাইনি। চলো একসাথে খেয়ে নিব। আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? আচ্ছা। আফিফ ওয়াশরুমে চলে গেল।
নুহা বসে আছে। তখনই কানে মাগরিবের আজান ভেসে এলো। নুহা গভীর ঘুমে ছিল, তাই সে জোহর ও আসরের নামাজ আদায় করতে পারিনি। আফিফ ওয়াশরুম থেকে বের হতেই নুহা গিয়ে অজু করে এসে নামাজে দাঁড়ালো। আফিফ বরাবরই তা দেখে অবাক আর মুগ্ধ। নুহা নামাজ পড়ছে আর আফিফ তাকিয়ে তাকিয়ে দেখছে। মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর দেখায় নামাজ পড়ার মুহূর্তগুলোতেই। সেই সময় সার্ভেন্ট খাবার দিয়ে গেল। আফিফ অপেক্ষা করছে কখন নুহার নামাজ পড়া শেষ হবে। নুহা নামাজ পড়া শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এভাবে হা করে আমার দিকে তাকিয়ে না থেকে তুমিও আমার সাথে নামাজ পড়লেই পারো। নুহার কথায় আফিফের ঘোর কাটে। কাল থেকে কিন্তু তুমিও নামাজ পড়বে আমার সাথে, বুঝলে? ফজর থেকে এশার সব ওয়াক্তেরটা পড়বে। আচ্ছা দেখি। এই দেখি মানে কি? হ্যাঁ, আমি পড়তে বসি মানে পড়তেই হবে তোমাকে। একটু তো আল্লাহর পথে আসো। আচ্ছা আচ্ছা পড়বো। এবার আসো, খেতে বসো। নুহা গিয়ে আফিফের পাশে বসলো। দুজনেই খেয়ে নিচ্ছিল। হঠাৎ নুহা বলল, শোনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে পাশে যে চেঞ্জিং রুমটা আছে, আমি চাই সেটাতে ইবাদত খানায় পরিণত করতে। মানে নামাজ কালামের জন্য আলাদা রুম আর কি। হ্যাঁ বুঝলাম, কিন্তু ওই কাবার্ডগুলো কোথায় রাখবো? আর চেঞ্জ? আরে এই কাউচটা বের করে দিলে রুমে প্রচুর জায়গা হবে। এইখানেই কাবারটা এঁটে যাবে। আর চেঞ্জটা না হয় রুমে, না হয় ওয়াশরুমে করে নিলেই পারি আমরা। আর আমি জানি না, আমার ইবাদত খানা চাই। প্লিজ, কি করতে পারো দেখো তুমি। আচ্ছা আচ্ছা বউ, তুমি টেনশন নিও না। আমি কালকের মধ্যেই তোমাকে ইবাদতখানা রেডি করে দেব আর সব ঠিকঠাক করে দেব। এবার নাও, খেয়ে নাও। বলে আফিফ নুহার মুখে খাবার তুলে দিল। নুহাও খেয়ে নিল। আফিফের এভাবে খাইয়ে দেওয়ায় নুহার তার মামুনির কথা মনে পড়ে গেল। সে মাথা নিচু করে খেতে লাগলো। আফিফ বুঝতে পারলো নুহার মন খারাপ হয়ে গিয়েছে। সে বলল, মামুনিকে বেশি মিস করছো বুঝি? হুম। আচ্ছা, খাওয়াটা শেষ করে বোরকা পরে রেডি হয়ে নাও, মামুনিকে দেখতে যাব। নুহা মাথা তুলে জল মিশ্রিত চোখ নিয়ে একটি হাসি দিয়ে বলল, সত্যি? সত্যি। এবার খেয়ে নিন মিসেস আফসার। খাওয়া শেষ করে আফিফ আর নুহা রেডি হয়ে নেয়। কিন্তু আফিফের তখনই কিছু মনে পড়ে যায়। সে ব্যাগ থেকে একটি বক্স বের করে নিয়ে নুহার হাতে দেয়। নাও, এখানে যা যা আছে পড়ে নাও। নুহা বক্স খুলে দেখে একটি নাকফুল, একজোড়া হাতের চুড়ি, একটি সিম্পল পেইন্টেন্ট, একজোড়া সিম্পল কানের দুল আর একটি সিম্পল রিং। সবই ডায়মন্ডের জিনিস। গুলো অসম্ভব সুন্দর আর দামি, তা বোঝাই যাচ্ছে। নুহা এসব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখে আফিফ সেগুলো হাতে নিয়ে নুহাকে পরিয়ে দিতে দিতে বলল, এসব রেগুলার ইউজ করার জন্য, সবসময় পরে থাকবে। কিন্তু হারিয়ে গেলে? হারিয়ে গেলে যাবে, তোমার ইউজ করার তুমি করবে, এত চিন্তা করতে হবে না, ব্যাস। ওকে। আফিফ নুহাকে সব গয়না পরিয়ে দেওয়ার পর নুহার সৌন্দর্য যেন আরো বেড়ে গেল। নুহাকে এখন সম্পূর্ণ বউয়ের মতো লাগছে। আফিফ নুহার কপালে একটা চুমু এঁকে দিল। নুহা তারপর ঠিকঠাক হয়ে রেডি হয়ে নিল, নিকাপও বেঁধে নিল। এরপর তারা বেরিয়ে গেল। আফিফ আর নুহা দুজনেই মহুয়াপল্লীর উদ্দেশ্যে রওনা দিল। পৌঁছে গাড়ি থেকে নেমে নুহা সোজা দৌড়ে কুটির ভেতরে গেল। কুটির ভেতরে গিয়ে দেখলো শবনম বেগম বসে আছেন আর সুপারি কাটছেন। কেমন যেন এলোমেলো হয়ে আছেন তিনি। চোখ মুখ ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে খুব কান্নাকাটি করেছেন। নুহা হুট করে ওনাকে জড়িয়ে ধরল। শবনম বেগম প্রথমে কিছুটা অবাক হলেও শক্ত করে নুহাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। দুজনেই কাঁদছে। আফিফ রুমে ঢুকে তাদের এই অবস্থা দেখে বলল, আরে আমি কি কান্নাকাটি করার জন্য এনেছি নাকি তোমাকে? দেখি ছাড়ো মামুনিকে। নুহা শবনম বেগমকে ছেড়ে দিয়ে নিজেকে সামলে নিল। আফিফ শবনম বেগমকে সালাম করে সোফায় বসে পড়ল। নুহাও নিজের বোরকা আর নিকাব খুলে বসে পড়ল। নুহাকে দেখে শবনম বেগম বলে উঠলেন, মাশাআল্লাহ, আমার কলিজাটারে তো একদম পরীর মতো লাগছে। আয় মা, বুকে আয়। নুহা গিয়ে শবনম বেগমের বুকে হেলান দিয়ে বসলো। এরপর তারা অনেকক্ষণ কথা বলল। তিনজনে মিলে হাসাহাসি করছিল। নুহাকে দেখতে কুটির বাকি মেয়েগুলো ও আসলো। ময়না নুহাকে দেখে যেন তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে ভাবলো, করতে গিয়েছিলাম একটা হইল, আর একটা ক্ষতি করতে যাইয়া উল্টা ভালা কইরা দিলাম। বাহ, কত দামি দামি গহনা পরছো। আল্লাহ, এমন কেন করলা? ইস, সব ভালো নুহার কপালেই দিলা। অনেকক্ষণ সময় কাটানোর পর নুহা আর আফিফ বাসায় ফিরে এলো। নুহার ভীষণ খুশি লাগছে, কিন্তু মুহূর্তেই নাহিদাকে দেখে তার আবার মন খারাপ হয়ে গেল। নাহিদা আচমকা নুহাকে জড়িয়ে ধরে ফেললো। তারপর বলল, সকালের খারাপ বিহেভিয়ার জন্য মাফ করে দিস মা। আয়, খেয়ে নিবি? আয় আফিফ, তুইও আয়। নুহা তো অবাক। সে আফিফের দিকে তাকাতেই সে পলক ফেলে আশ্বস্ত করলো। খাওয়ার টেবিলে নাহিদা নুহার প্রতি একটু বেশি আদিক্ষেতা দেখালো। নুহার এসব যেন আলগা আলগা লাগছিল। রাফিরও সবকিছু বিরক্ত লাগছিল। একমাত্র
আফিফ ভেবে নিয়েছিল যে নাহিদা নুহাকে মেনে নিয়েছে। এরপর অনেক সময় গড়িয়ে যায়। আফিফ ফাইনাল ইয়ারের এক্সাম শেষ করে এখন অফিসে জয়েন করেছে। নুহাও নিয়মিত ভার্সিটি আসা যাওয়া করে। কদিন পরে ওরও এক্সাম। হঠাৎ একদিন একটি দুর্ঘটনা ঘটে গেল। নুহা সিঁড়ি থেকে নামার সময় পা স্লিপ করে পড়ে গেল। মাথায় ভীষণ আঘাত পাওয়ার দরুন প্রচুর রক্ত ঝরে। আফিফ আর রাফি তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায় তাকে। হসপিটাল নেওয়ার পর ডক্টর কাছ থেকে তাদের জানা যায় নুহার বাম হাতটাও কিছুটা ভেঙে গিয়েছে। সেই সাথে আরো বড় ধরনের একটি শকিং নিউজ ছিল, নুহা প্রেগনেন্ট ছিল। এত উঁচু থেকে পড়ার কারণে তার মিসক্যারেজও হয়ে যায়। একে তো নুহার অবস্থা দেখে আফিফ অনেক টেন্সড, তার উপর এই কথাগুলো শুনে আফিফ অনেকটা ভেঙে পড়ে। নুহার তখনও জ্ঞান ফেরেনি। একমাত্র নুহার এভাবে পড়ে যাওয়াটা রাফিকে ভাবিয়েছিল। সে আফিফকে হসপিটালে রেখে দ্রুত বাসায় আসলো। সিঁড়িতে সম্পূর্ণ কার্পেট বিছানো, তাই স্লিপ করার প্রশ্নই আসে না। রাফি বেশ কিছুক্ষণ খুঁটিয়ে দেখার পরে একটি চিকন রশি জাতীয় কিছু পেল, যা সিঁড়ির এক রেলিং হতে অপর রেলিং এর সাথে বাঁধানো ছিল আর মাঝখানে ছেঁড়া। রাফির বুঝতে বাকি রইল না কাজটা কার। সে প্রচন্ড রাগ নিয়ে নাহিদার ঘরের দিকে গেল। নাহিদা তখন ইজি চেয়ারে হেলান দিয়ে বসেছিল। রাফি গিয়ে জোরে দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। নাহিদা রাফিকে ডেকে বলল, আরে রাফি, আয় বস মায়ের কাছে। রাফি রেগে আগুন হয়ে বলল, আমি এখানে বসার জন্য আসিনি। আর সি, তোমাকে আমার মা ডাকতে তো আগে থেকে লজ্জা করতো। এখন মনের ভেতরে যা একটু টান ছিল তাও শেষ আজকে। তুমি ভাবিকে সিঁড়ি থেকে ফেলছো, তাই না? রাফির কথা শুনে নাহিদা একটু অবাক হলো না। একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমি কি জানতাম নাকি যে ওই মেয়েটা পড়বে? গর্ত করেছিলাম একজনের জন্য, পড়লো আরেকজন। যাক, তাও ভালো হয়েছে। মানে কি এসবের? তুমি নিশ্চয়ই আবার ভাইকে মেরে ফেলতে চাইছিলে। যা, তুই আমার সন্তান যে তার প্রমাণ পেলাম। একদম ঠিক ধরেছিস। আফিফের জন্যই এত আয়োজন করেছিলাম আর পা দিল ওই মেয়েটা। তুমি এতটা নিচু? ছি, আমি আজই ভাইয়াকে সব খুলে বলবো, আগের ঘটনাগুলো। তারপর দেখবো তুমি কি করো। বলবি, ঠিক আছে, বলে দিস। কিন্তু আফিফ সবচেয়ে বেশি বিশ্বাস করে আমার উপর। আমার মনে হয় না ও তোর কথা মানবে। তাও চেষ্টা করে দেখতে পারিস। এইটুকু বলে নাহিদা তাচ্ছিল্যের হাসি হাসলো, যা দেখে রাফির রাগ আরো বেড়ে গেল। সে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। নুহার জ্ঞান ফিরল প্রায় একদিন পরে। এইটুকু সময়ে আফিফ নুহার পাশ থেকে একদমই নড়েনি। ওষুধপত্র আনার জন্য রাফি বাহিরে যেত। আফিফ নুহার কেবিনে বসে থাকতো নুহার পাশে। একদিন পরে জ্ঞান ফিরলেও নুহা তখনও সুস্থ হয়নি। প্রায় 5 দিন পরে নুহাকে রিলিজ করা হয়। এই 5 দিনে আফিফ আর রাফি মিলে যথেষ্ট সেবা যত্ন করেছে নুহার প্রেগনেন্সির বিষয়টি জানতো না, তাই পরে মিসক্যারেজের বিষয়টাও তাকে আর জানানো হয়নি। নুহাকে 1 সপ্তাহ পর ডিসচার্জ দেওয়া হয়। ঘরে আসার পর থেকে যেন নাহিদার আধিক্যতা আরও বেড়ে গিয়েছে। নুহার প্রতি সবকিছুতেই এক্সট্রা কেয়ার নিচ্ছে। নুহার ওনার আচরণে কেমন যেন অস্বস্তি হচ্ছে। আর আফিফের মনে হচ্ছে যে সত্যি নাহিদা নুহাকে মেনে নিয়েছে। কিন্তু এই সবই ছিল নাহিদার চালাকি, আফিফের মন ভোলানোর কারসাজি। আর তাতে সে যথেষ্ট সফল হয়েছে। আর রাফি সুযোগ খুঁজছে কখন আফিফকে সত্যিটা বলা যায়। বেলকুনিতে বসে আছে নুহা। শরতের শুভ্র আকাশ দেখছে মনোযোগ দিয়ে। একটু পরেই আফিফ এলো স্যুপ নিয়ে। আসে নুহার পাশে বসে স্যুপটা টেবিলে রাখে। নুহা স্যুপ দেখে নাক ছিটকাতে শুরু করে। আমার মোটেও স্যুপ খেতে ভালো লাগে না, তাও দিনে 2 বেলা খাওয়াও তুমি। প্লিজ এবার অফ যাও না। আচ্ছা ঠিক আছে, আজকেই লাস্ট। এরপর তোমার যা যা খেতে ইচ্ছে হবে তাই রান্না হবে। তোমার কি খেতে ইচ্ছে হচ্ছে বলো? আমার পান্তা খেতে ইচ্ছে হচ্ছে খুব, সাথে একটু ভর্তা আর শুকনো মরিচ। ইস, মুখে পানি এসেছে বলতে। আচ্ছা তাই হবে, আমি রাসু খালাকে বলে দেব। এখন রুমে চলো। আফিফ নুহাকে শুইয়ে দিয়ে নিচে চলে গেল। রাসু খালার সাথে কথা বলে চলে আসার সময় রাফির সাথে দেখা হতেই রাফি বলল, বড় কিছু কথা আছে। হ্যাঁ বলো, শুনছি। অ্যাকচুয়ালি ভাবের সেদিন সিঁড়ি থেকে পড়াটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা একটা প্ল্যান করা ছিল। হোয়াট? তুই কিভাবে জানলি? আর এমনটা কে করেছে বল আমায়। এমনটা মা করেছে। ভাবির জায়গায় সেদিন তোকে মারার ফাঁদ পাতা হয়েছিল, কিন্তু তোর বদলে ভাবির সাথে এমন হয়েছে। আমি সব সত্যি বের করেছি, আর এমনটা মাই করছে। রাফির কথা শেষ হতে না হতেই আফিফ ঠাস করে রাফির গালে একটা চড় বসিয়ে দিল। এমনটা হওয়াতে রাফি পুরাই অবাক। এমনটা সে আশা করেনি মোটেও। এদিকে নুহা কাভার থেকে টাওয়েল নিতে গেলে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়। সে টাওয়েলটা বেডে রেখে কাগজপত্রগুলো তুলে নেয় গোছানোর জন্য। হঠাৎ তার চোখে পড়ে এগুলো, তারই রিপোর্টস। গোছানোর এক পর্যায়ে একটা রিপোর্টে গিয়ে তার চোখ আটকে যায়। সেই রিপোর্টে তার মিসক্যারেজের কথা লেখা ছিল।
নোহার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। দু চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে তার। একসময় সে কেঁদে উঠে রিপোর্টটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। রাফি গালে হাত দিয়ে আফিফের দিকে বিস্ময় চোখে তাকালো। আফিফ বেশ রেগে আছে। তোর সাহস কি করে হয় রাফি ছোটমার নামে এমন একটা মিথ্যা কথা বলার? আফিফ কথাগুলো বেশ জোরেই বলেছিল। চিল্লাপাল্লা শুনে নাহিদা হল রুমে এলেন। আফিফ আবারও বলতে শুরু করলো, আমি এটা জানতাম যে তুই মাকে হেট করিস, কিন্তু এটা জানতাম না রাফি যে তুই এত জঘন্য চিন্তা ভাবনাও করিস। তাই উনাকে নিয়ে কিছু বলার আগে একবার ভেবে নিবি। আর উনি যদি আমাকে মারতেই চাইতেন তবে এতদিন এত কষ্ট করে আমাকে মানুষ করতেন না। আফিফ হনহন করে উপরে চলে গেল। রাফি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নাহিদা রাফির সামনে এসে তাচ্ছিলের হাসি হেসে বলল। রাফি প্রচণ্ড রাগে নাহিদার গলা টিপে ধরতে গিয়েও ধরল না। পাশে থাকা ফুলের টবে সজোরে লাথি মেরে নিজের রুমে চলে গেল। আফিফ রুমে ঢুকে নুহাকে মেঝেতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে নুহাকে কোলে তুলে নিয়ে খাটে শোয়ায়। নুহার হাতে তার রিপোর্ট দেখে তার আর বুঝতে বাকি রইল না যে নুহা তার মিসক্যারেজ সম্পর্কে জেনে ফেলেছে। ও শিট! নুহা চোখ খোলো। এই নুহা! নুহার মুখে পানির ছিটা দেয়। নুহার জ্ঞান ফেরে। সে আফিফকে দেখে এক ঝটকায় আফিফকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে দেয় মেয়েটা। আফিফ, আল্লাহ কেন এমন করলেন? আমার বাচ্চাটা কেন কেড়ে নিলেন? আমার বাচ্চাটার কি দোষ করেছিল আফিফ? আমার বাচ্চাটা। নুহা কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকে। নুহার এমন অবস্থা দেখে আফিফের চোখেও পানি। সে নুহাকে শক্ত করে আঁকড়ে আছে। নুহা তার বুকে মুখ গুজে অনবরত কাঁদছে। নুহা আর আফিফের সন্তানটা পৃথিবীর মুখ দেখার আগেই আল্লাহ তাকে কেড়ে নিল। নুহা শারীরিকভাবে এমনি দুর্বল ছিল, এখন মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ল। এভাবে কাঁদতে কাঁদতে নুহা আরেক দফা জ্ঞান হারালো। এরপর আরও কিছুদিন কেটে গেল। আফিফ আর রাফির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। নুহা এখন অনেকটা সুস্থ, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। মাঝে মাঝে হঠাৎ করে কেঁদে ওঠে নুহা। এক্সামও দিতে পারেনি আফিফ। ভার্সিটির অথরিটির সাথে কথা বলে নুহার প্রমোশন করিয়ে দিয়েছে। আফিফ ভেবেছে নুহার মন মানসিকতা ঠিক করার জন্য তাকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। ফাইনালি তারা সাজেকে যাওয়ার প্ল্যান করলো। বলতে গেলে আফিফই সব প্ল্যান করেছে। নুহা জাস্ট আফিফের হ্যাঁয়ের সাথে হ্যাঁ মিলিয়েছে। আফিফ নুহাকে নিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে সাজেকে বেরিয়ে আসে। এরপর নুহা কিছুটা নর্মাল হয়েছিল, কিন্তু আর আগের মতো নয়। নুহা আর আফিফ মিলে বেশ কিছুবার বেবি নেওয়ার ট্রাই করে, কিন্তু নুহা কনসিভ করতে পারছিল না। তারা ডাক্তারের শরণাপন্ন হলে তারা জানায় হয়তো নুহার বেশ টাইম লাগবে কনসিভ করতে। মিসক্যারেজ হওয়ার ফলে তার সমস্যা হচ্ছে। নুহা কনসিভ করতে না পারার কথাটি শুনে নাহিদা যেন বেশ খুশি হয়েছিল। সে মনে মনে ধরে নিয়েছিল বাচ্চা কাচ্চা না হলে তো আফিফ নুহাকে এমনিতেই ছুড়ে ফেলে দিবে। তারপর সে আফিফের কাছ থেকে ছলে কৌশলে সবকিছু নিজের আর রাফির নামে লিখিয়ে নিবে। দেখতে দেখতে আফিফ আর নুহার বিয়ের প্রায় 2.5 বছর কেটে যায়। রাফি এখন এখানে থাকে না, সে বিদেশে পাড়ি জমিয়েছে। অনিমাকেও ছেড়ে দিয়েছে সে। নুহা ছাড়া আর কারোর সাথে যোগাযোগ রাখেনি আর সে। আফিফ আর রাফির মধ্যে দূরত্বটা আর কমেনি। আফিফ এখন প্রায়ই অফিসের কাজে ব্যস্ত থাকে। নুহা পড়াশোনায় মন দিয়েছে, কিন্তু কে জানতো তাদের জীবনে নতুন ঝড় আসতে চলেছে। নুহা একদিন ভার্সিটির গেট দিয়ে ঢোকার সময় আচমকায় কারোর সাথে ধাক্কা খায়। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলিয়ে বিরক্তি নিয়ে বলে, চোখ নেই নাকি? সরি। কণ্ঠটা পরিচিত লাগতেই নুহা মাথা তুলে তাকায়। সেই মানুষটার কেউ না, সোহানি ছিল। এতদিন পর সোহানকে দেখে বেশ অবাক হয় নুহা। আরে আপনি আজ এত বছর পর হঠাৎ ক্যাম্পাসে? আমি আমাদেরই ভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করেছি আজ থেকেই। তা নুহা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। তার সংসার কেমন চলছে আফিফের সাথে? আল্লাহর রহমতে সবই ভালো চলছে। আপনি বিয়ে করেননি? না, এখনো কাউকে পাইনি। তুমি খুঁজে দিবে আর কি, তোমার মতো কাউকে। সে না হয় দেখব। অনিমা কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকছিল। নুহাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় সেখানে। নুহা অনিমাকে সোহানের সাথে পরিচয় করিয়ে দেয়। সেদিন ক্লাস শেষে বের হয়ে নুহা দেখে ঘর থেকে গাড়ি আসেনি তাকে নিতে। সে আফিফকে কল দেয়, কিন্তু সে মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই সে রিক্সার জন্য দাঁড়িয়েছিল। নুহাকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহান তার দিকে, দাঁড়িয়ে আসো যে, বাসায় যাওনি? আসলে ঘর থেকে গাড়ি আসেনি, তাই রিক্সার জন্য দাঁড়ালাম। যদি প্রবলেম না হয় তাহলে আমি ড্রপ করে দেই। আরে না, আমি রিক্সা নিয়ে যাব, আপনার কষ্ট করতে হবে না। কাম অন, কষ্টের কি আছে? তাও তুমি আমার এককালের বেস্ট ফ্রেন্ডের বউ হও। কি? আফিফ আপনার বেস্ট ফ্রেন্ড ছিল? হ্যাঁ, একদম। তাহলে শত্রু হলেন কিভাবে? চলো ড্রপ করে দিতে দিতে বলি।
ওকে। নুহা সোহানের সাথে গিয়ে কারে বসে। সোহান নুহাকে ড্রপ করার জন্য গাড়ি স্টার্ট দেয়। সোহান ড্রাইভ করছে আর পুরনো দিনের গল্প শোনাচ্ছে নুহাকে। আফিফ আর আমার ফ্রেন্ডশিপ নার্সারি থেকে ভার্সিটির ফার্স্ট ইয়ার পর্যন্ত ছিল। একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু একটা মেয়ের জন্য যত প্রবলেম হলো আমাদের মাঝে। আমার সাথে রিলেশনে জড়িয়েছিল মেয়েটা, কিন্তু আফিফ শুরু থেকে মেয়েটাকে অত পছন্দ করতো না। মেয়েটা ছিল চালু টাইপের। সে আমার সাথে রিলেশন থাকাকালীন ও আফিফের সাথে লাইন মারতে চাইতো। একবার এইসব নিয়ে আফিফ আমাকে বললে আমি উল্টো আফিফের সাথেই বাজে বিহেভ করি। অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজের বেস্ট ফ্রেন্ডকেও সেদিন বিশ্বাস করিনি। সেদিনের পর থেকেই আফিফের সাথে শত্রুতা শুরু হয়। আমরা দুইজনের বিরুদ্ধে থাকতাম, আর মেয়েটা আমাকে উস্কে দিত। পরে যখন নিজেই রিয়েলাইজ করলাম মেয়েটা আসলে বাজে, সেদিন খুব গিল্টি ফিল করেছিলাম। আফিফের কাছে মাপ চাওয়ার ট্রাই করেছি বেশ কয়েকবার, কিন্তু সাহস পাইনি। আর আমি জানি আফিফ আমাকে কখনোই মাপ করবে না। একবার ট্রাই তো করে দেখতেন। না, কোন মুখে ওর কাছে মাপ চাইবো আমি? সেসব থাক, আমরা পৌঁছে গেছি। নুহা সোহানের কথা মনোযোগ দিয়ে শুনছিল, তাই সে খেয়ালই করেনি যে সে চলে এসেছে। নুহা গাড়ি থেকে নেমে সোহানকে বাই বলে ঘরের দিকে হাঁটা দিল। নাহিদা বাগানে দোলনায় বসে চা খাচ্ছিলেন। নুহার সাথে সোহানকে দেখে ভ্রু কুচকান। নুহা ঘরে ঢোকার সময় তাকে দেখে সালাম দেয়। আসসালামু আলাইকুম ছোট মা। ওয়ালাইকুম সালাম। কার সাথে এসেছো? ছোট মা আজকে ঘর থেকে গাড়ি যায়নি, আর আফিফও অফিসে বিজি ছিল, তাই ওনার পুরনো একজন ফ্রেন্ড আমাকে ড্রপ করে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। নুহা উপরে চলে গেল, আর নাহিদা বসে বসে অন্য কিছু ভাবতে ব্যস্ত। সন্ধ্যায় আফিফ অফিস থেকে ফিরল। ব্যাগটা খাটে রেখে ওয়াশরুমে গেল সে। বের হয়েও নুহাকে আশেপাশে পেল না। এই সময়ে হয় নুহা বাগানে থাকে, না হয় বেলকনিতে। আফিফ গেট দিয়ে আসার সময় বাগানে তাকে দেখেনি, তাহলে সে বেলকনিতে আছে। আফিফ বেলকনির দিকে পা বাড়ালো। নুহা আপন মনে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে দু চোখ ভরে। পিঠময় খোলা চুলগুলো বাতাসের সাথে ক্ষণে ক্ষণে উঠছে। আফিফ গিয়ে নুহাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলগুলো একপাশে এনে ঘাড়ে মুখ গুজে দিল, ঠিক প্রথমবারের মতো। নুহা আফিফের স্পর্শ টের পেয়ে বলল, কখন এলে? আফিফ সেই অবস্থাতে উত্তর দিল, 20 মিনিট আগে। ডাকলে না কেন আমাকে? ডাকলে কি এখনের এই মোমেন্টটা পেতাম বলো? ইস, যত দিন যাচ্ছে তোমার প্রেম ভালোবাসা দিন দিন বাড়ছে। বাড়ছে তো, তাতে কি তোমার কোনো প্রবলেম আছে? আমার বউয়ের প্রতি ভালোবাসা দেখে কি আপনার হিংসে হয়? আফিফের কথাই নুহা হেসে দিল। আফিফ তার বাঁধন আলগা করতেই নুহা তার দিকে ঘুরে দাঁড়ালো। আফিফ নুহার কপালে একটা পরশ দিতেই সে চোখ বুজে তা নিল। আফিফ নুহাকে বলল, আজ একটু মন ভরে আদর করে নিতে দিন। ম্যাডাম কাল সকালে 4 দিনের জন্য সিলেট যেতে হবে একটা সেমিনারে। দিন এতদিন দূরে থাকবে কিভাবে? ইস, বউ একটু কষ্ট তো করতেই হবে, জরুরি না হলে যেতাম না আমি। আচ্ছা যেও, কিন্তু কোনো মেয়ের সাথে একদম ঘেঁষাঘেঁষি করবে না। আরে কি যে বলো না, কত বিজনেস হিউম্যানসরা আসবে, একটু ঘেঁষাঘেঁষি না করলে কি চলে? হারামি, আমার সাথে আর কথা বলবা না তুমি, যাও দূর হও। নুহা আফিফকে ধাক্কা মেরে রুমে যেতে নিলেই আফিফ নুহাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলে, এত সুন্দর বউ থাকতে আমি অন্য কারোর সাথে কি জন্য ঘেঁষাঘেঁষি করতে যাব শুনি? এতটাও পাগল না আমি, বুঝলেন মিসেস আফসার। খুব সকালেই আফিফ বের হয়ে গেল, আর ভার্সিটি টাইম হতেই নুহা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। গেট দিয়ে ঢুকতেই নুহার সাথে অনিমার দেখা হয়ে গেল। সে নুহাকে বলল, চল আজকে ক্লাস না করে ঘুরতে যাই। না না, দরকার নেই। প্লিজ চল না, আজকে মা বাবা গ্রামের বাড়িতে যাচ্ছে, তাই আজকে সুযোগ পেলাম। কতদিন ঘুরে বেড়াই না আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুখটা এইভাবে না লটকালেও পারতি। চল যাই। ভার্সিটি ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে, তাই না? হঠাৎ কারো গলা খাকানো আওয়াজে এই কথাগুলো শুনে নুহা আর অনিমা ভীত হয়ে পড়ল। পেছন ফিরে দেখলো সোহান দাঁড়িয়ে আছে, চোখ মুখ লাল করে। নুহা ভীত গলায় বলল, আসলে এমন কিছু না, সরি সোহান। আই অ্যাম প্রফেসর সোহান গট ইট। আর আমি নিজ কানে স্পষ্ট শুনেছি। সোহান এক প্রকার চিল্লিয়ে এসব বলাতে নুহা আর অনিমা রীতিমতো কাঁপতে লাগলো। তাদের অবস্থা দেখে সোহান ফিক করে হেসে দিল উচ্চস্বরে। নুহা আর অনিমা আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছে। হাসতে হাসতে সোহান বলল, ও মাই গড, তোমরা কতটা ভীতু। আরে আমি তো মজা করছিলাম। অনিমা বিরক্তির স্বরে বলে উঠল, কিসের মজা এসব? আমার তো কাঁপুনি ছুটে গেল। এত সিরিয়াস লুক দিয়ে আবার বলে নাকি মজা করছে, যত সব। আরে আরে রাগ করছো কেন? জাস্ট চিল। তো কোথায় যাবে তোমরা? এখনো ডিসাইড হয়নি, প্রফেসর সোহান। আরে ভাবি রাগ করছো কেন? আমি ফান করে বললাম এটা। আচ্ছা
তোমরা যদি মাইন্ড না করো তবে আমি বেস্ট একটা প্লেস সাজেস্ট করতে পারি, কিন্তু আমাকেও সাথে নিতে হবে। প্রফেসর মানুষ স্টুডেন্টের সাথে ঘুরবেন? ভাইরে, তোমাদেরকে এক কথা বললাম আর তোমরা তো পিছেই লেগে গেলে। এবার নুহা আর অনিমা সোহানের মুখ দেখে হাসিতে ফেটে পড়ল। এবার সোহান মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎই অনিমার ফোনে একটা কল আসলো। সে ফোনটা হাতে নিয়ে দেখে তার বাবার কল। হ্যালো বাবা। ওপাশ থেকে অচেনা একজন বলল, হ্যালো, আপনি কি এই ফোন এর মালিকের মেয়ে? হঠাৎই অনিমার বুকটা ধক করে উঠল। হ্যাঁ, এই ফোনটা আমার বাবার, আপনার কাছে কেন? অপর পাশ থেকে কি বলা হয়েছে নুহা আর সোহান তা জানে না। হঠাৎই অনিমার হাত থেকে ফোনটা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে রীতিমতো ফুপাতে লাগলো। নুহা আর সোহান অনিমার এমন অবস্থা দেখে বলল, অনু, কি হয়েছে? এমন করছিস কেন? অনিমার গলায় কথা আটকে আসছে। সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নোহা, আর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে নিয়ে চল না হসপিটালে। অনিমা একদম কান্নায় ভেঙে পড়ল। নুহা অনিমাকে সামলে নিল। সোহান নুহা আর অনিমাকে নিয়ে সেই হসপিটালে গেল। অনেক খোঁজাখুঁজির পর অনিমার মা বাবাকে খুঁজে পেল তারা। কিন্তু যা শুনলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না কেউই। হসপিটালে আসার আগেই তারা মারা গিয়েছে। অনিমা পুরো হসপিটাল মাতিয়ে কাঁদছে। নুহা অনিমাকে সামলে নিচ্ছে আর সোহান সব ফর্মালিটি কমপ্লিট করতে ব্যস্ত। প্রায় দুপুর গড়িয়ে পড়ছে। ড্রয়িং রুমে অনিমার মা বাবার লাশ রাখা। অনিমা একটু দূরেই জানালার ধারে বসে আছে, এলোমেলো হয়ে আর কাঁদছে। নুহা তার পাশে বসে তাকে সামলাচ্ছে। সারা ঘরময় আত্মীয় স্বজনের কান্নায় মুখরিত। সোহান দরজায় দাঁড়িয়ে অনিমার দিকে তাকিয়ে আছে। এই তো সকালেই মেয়েটা কত হাসি খুশি ছিল, হুট করে কি থেকে কি হয়ে গেল। মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎই মানুষজনের ভিড়ে একটি মহিলা চিল্লিয়ে উঠল অনিমার উদ্দেশ্যে, এই অলক্ষণী মেয়েটার জন্যই আজ আমার ভাই আর তার বউ মরেছে। এই মেয়েটা জন্মের সময় মাকে খেয়েছে, এখন বাপ আর দ্বিতীয় মাকে খেয়ে ফেললো। বলি এখন শান্তিতে আসিস তো তুই? মহিলাটি অনিমাকে দুবাহু ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এসব বলছে আর আরো আজে বাজে বকছে। অনিমা যেন জিন্দা লাশ হয়ে আছে। সোহানের হঠাৎই মেজাজ উঠে গেল। সে গিয়ে ওই মহিলার হাত থেকে অনিমাকে ছুটিয়ে নিয়ে বলল, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। আপনি এসব অলক্ষণী টাইপের ওয়ার্ড মোটেও ইউজ করবেন না। এই ছেলে, কে তুমি? হ্যাঁ, আমি কি বলবো না বলবো তা কি তোমার কাছ থেকে শিখবো নাকি? আর এই মেয়ে কি নির্লজ্জ কোথাকার, নাগর পাতিয়ে রেখেছিস তাই না? আন্টি, একদম আজে বাজে কথা বলবেন না। আপনি এসব কি কথা? নিজের ভাইয়ের মেয়ের প্রতি কেউ এমন বলে? আমার যা ইচ্ছা আমি তা বলবো। এই মেয়েটা একটা অলক্ষী। আর তুমি কে গো বাপু? তোমায় তো আমাদের আত্মীয় মনে হয় না। আমি ওদের ভার্সিটির প্রফেসর। ছি ছি ছি, পড়ালেখা করতে গিয়ে দেখি নাগর জুটিয়েছে। এসব ফষ্টি নষ্টি করতে যাস ভার্সিটিতে তাই না? এবার সোহান বেশ চেঁচিয়ে বলল, আন্টি প্লিজ, সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। আর কে আসেন এই ফালতু মহিলাটিকে নিয়ে যান এখান থেকে। না, আমি চুপ থাকবো না। বাহিরের একটা ছেলে যেচে এসে আমার সাথে গলাটা খাকাবে, তা হয় না। এর বিহিত আমি করবই। এই সবাই দেখ, একটা নির্লজ্জ আর অলক্ষী মেয়ে। পুরো বাড়ির মানুষেরা সবাই কানাঘুষা করছে এই বিষয়ে। নুহা আফিফকে কল করে অনিমার বিষয়টা জানিয়ে আসার সময় বেশ চিল্লাপাল্লা শুনতে পেল। সে ঘরে ঢুকতেই দেখে সোহান বেশ চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, আন্টি অনেক হয়েছে। আপনি জানেন কিছু ওর আর আমার সম্বন্ধে? আমি অনিমার বাগদত্তা হই, তাই আমি আমার হবু বইয়ের জন্য স্ট্যান্ড নিতেই পারি। এতে আপনার কোনো সমস্যা থাকলে আমার কিছু করার নেই। আর হ্যাঁ, আমি আজকেই অনিমাকে তুলে নিয়ে যাব। নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে আপনাদের মতো পশুদের মাঝে আর রাখবো না ওকে। সোহান রাগের মাথায় নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে কি বলেছিল সে নিজেও জানে না। সোহান এক হাত দিয়ে অনিমাকে জড়িয়ে ধরে আছে। নুহা বুঝতে পারল সোহান সব রাগের মাথায় বলেছে, কিন্তু ও যা বলেছে তার ধারণাও নেই ওর। অনিমা নির্জীব প্রাণীর মতো হয়ে আছে। কে কি বলছে এখানে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনিমার ফুপি ও বাকি সবাই সোহানের কথা শুনে চুপ হয়ে গেল। অনিমা সোহানের বুকে জ্ঞানে হারিয়ে ফেলল। অনিমাকে সোহান কোলে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। তার পিছে পিছে নুহাও যায়। সোহান অনিমাকে শুইয়ে দেয়। মেয়েটার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। বেশ সুন্দরী না হলেও মেয়েটা কিন্তু ঢের মায়াবী। শ্যামবর্ণের মেয়েরা মায়াবী হয়ই বটে। নুহার দরজা লাগানোর শব্দে সোহানের ধ্যান ভাঙল। সে সোফায় গিয়ে দুই হাত একত্র করে কপালে ঠেকিয়ে বসে পড়ল। নুহা কিছুক্ষণ অনিমার কাছে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। এক হাতে ফোন নিয়ে সে রাফিকে কল করার ট্রাই করলো,
কিন্তু ফোনটা রিসিভ হয়নি। নুহা ভালোভাবে জানে রাফি অনিমাকে খুব ভালোবাসে, আর অনিমাও রাফিকে। যদিও তাদের মধ্যে যোগাযোগ নেই, তবে রাফির জেদের কারণেই এমনটা হয়েছে, আর তার কোনো কারণই নেই। নুহা অনিমার কাছ থেকে উঠে সোহানের পাশে যে বসে, তার বাহুতে হাত রাখতেই সোহান মাথা তোলে, তারপর আবার নীরব হয়ে বসে থাকে। নুহাই শুরু করে, রাগের মাথায় বেশ বড় ভুল করে ফেলেছো সোহান। তুমি জানো না তুমি বাহিরে কি বলে এসেছো, আর তোমার ধারণাও নেই এর জন্য অনু কতটা লাঞ্ছিত হতে পারে। তুমি ওই মহিলার কথা কি শোনোনি নুহা? কেমন আজে বাজে বকছিল উনি। মেয়েটা তার বাবা মা হারিয়ে শোকে কাতর, তার উপর এইসব। আমি যদি স্ট্যান্ড না নিতাম তবে হয়তো ওকে আরও কিছু শুনতে হতো, যা আমি চাইনি। ওকে বলা কথাগুলো আমার নিজেরই শুনতে কষ্ট হচ্ছিল। তাহলে একবার ভাবো ওর উপর কি যাচ্ছে। তা বুঝেছি সোহান, কিন্তু তুমি যে বললে তুমি ওর বাগদত্তা, ওকে আজ তুলে নিয়ে যাবে, এসব তুমি জেদের বসে বলে বেশ বড় ভুল করে ফেলেছ। তুমি যাদেরকে চুপ করিয়েছো এসব বলে, তারা এর কারণে আরো হাজারটা কারণ পেয়ে যাবে অনুকে কথা শোনানোর। আর যদি আমি ওদেরকে কথা বলার সুযোগই না দেই তো? মানে? যা বলেছি তা যদি সত্যি করে দেই। ভেবে বলছো তো এসব? আর অনুরও তো একটা মতামত আছে, যদি সে না মানে? অনিমার তো এটাও মনে হতে পারে যে তুমি তার উপর দয়া দেখাচ্ছ। সেসব আমি জানি না নুহা। অনু এসব দয়া ভাবলেও আমার কাছে এসব দায়িত্বের মধ্যে পড়ে। আমি অনুকে এসব মানুষের মাঝে ফেলে ওকে লাঞ্ছিত হতে দিতে পারবো না। ট্রাস্ট মি নুহা, আমি অনুকে খুব ভালো রাখবো। আমি আজই ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিব। সোহান তার ফোনটা বের করে সোজা তার মাকে কল দেয়। সোহান তার মাকে সবকিছু বুঝিয়ে বলার পর তার মা নিজেই তাকে উৎসাহ দেয়। তারও আসার ইচ্ছা ছিল, কিন্তু দেশের বাইরে থাকায় তারা আসতে পারেনি। সোহানের এই সিদ্ধান্তটা তার মা বাবা দুজনেই মেনে নেয় স্বাচ্ছন্দ্যে। সোহান ফোনটা রেখে এসব নুহাকে বলল। নুহা ভেবে নিল হয়তো আল্লাহ তাআলা এটিই চান। সোহান আর তার মা বাবা যথেষ্ট ভালো, তা বোঝাই যাচ্ছে। নিঃসন্দেহে অনিমা ভালো থাকবে। সোহান রুম থেকে বের হয়ে যায় দাফন কাফনের ব্যবস্থা করার জন্য। অনিমা ছাড়া তাদের আর কোনো সন্তান ছিল না, এসব কার্য করার জন্য কেউই নেই। আর সোহান নিজেও চায় এসব সামলে নিতে। প্রায় অনেকক্ষণ পর অনিমার জ্ঞান ফেরে। নোহা তার পাশেই বসা ছিল। অনিমা শোয়া থেকে উঠেই সামনের রুমে দৌড় দিল, তার পিছে পিছে নুহাও গেল। অনিমা গিয়ে তার মা বাবার লাশের সামনে ধপ করে বসে পড়ল। নোহা তার পাশে বসতেই সে এক ঝটকায় নোহাকে জড়িয়ে ধরে বিলাপ করে কাঁদতে শুরু করলো। নুহা অনিমাকে চেপে ধরে আছে, তার দু চোখেও পানি। অনিমা কাঁদতে কাঁদতে বলে, দেখলি নুহা, মা বাবা দুজনেই চলে গেল আমাকে একা ফেলে। আমি কি এতটাই খারাপ সন্তান যে আমাকে এত বড় শাস্তি দিল? নুহা, প্লিজ বল না ওদেরকে ফিরে আসতে। আই প্রমিস, আমি একদম বাধ্য মেয়ে হয়ে থাকবো। কখনো শয়তানি করব না, মায়ের সাথে ঝগড়া করব না। ওদেরকে উঠতে বল না নুহা। ও বাবা, ওঠো না। তোমার মেয়েটা একা ভার্সিটি কিভাবে যাবে তুমি না নিয়ে গেলে? মায়ের সাথে আমার জন্য ঝগড়া করবে কে? বাবা, সত্যি বলছি, আমি একদম ভালো মেয়ে হয়ে যাব। একটু ওঠো না। অনিমা এক নাগাড়ে কাঁদতে কাঁদতে এসব বলতে থাকে, আর নুহা তাকে সান্ত্বনা দিতে থাকে। মাগরিবের আজান কানে ভেসে আসছে। আসরের নামাজের সাথে অনিমার বাবা মার দাফন কাজ সম্পন্ন হয়। সোহান দায়িত্বের সাথে সবকিছু করে। অনিমা হাঁটুর সাথে মাথা ঠেস দিয়ে বসে আছে। নুহা জানালার পাশে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে। একটু পরেই সোহান এসে রুমে ঢুকতেই অনিমা উঠে তার গালে একটি সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় সবাই থ। নিজেকে কি মনে করেন আপনি? আপনি খুব মহান, এটা দেখাতে চান তো? আপনি খুব দয়ালু। কি দরকার ছিল আপনার ফুপিকে বলার যে আপনি আমাকে বিয়ে করবেন আজকেই? এসব কোন ধরনের অসভ্যতা? আমাকে কি মনে করেন আপনি? আমি কারো দয়ার পাত্র হতে চাই না। চলে যান আপনি দয়া করে। আমি করব না আপনাকে বিয়ে। অনিমার কথাবার্তায় সোহানের মাথায় রক্ত উঠে যায়। সে অনিমাকে একটি থাপ্পড় দিয়ে দেয়। অনিমা থাপ্পড়ের চোটে পড়ে যেতে নিলেই সে তার দুই বাহু চেপে ধরে বেশ কড়াভাবে বলে, ফুপিদের বাজে বাজে কথা শুনতে বেশ ভালো লাগে তোর, তাই না? কিন্তু আমার সহ্য হয়নি। তোকে যখন অলক্ষী অলক্ষিণী এইসব বলছিল তখন আমার সহ্য হচ্ছিল না। আমি ভালোভাবে জানি তুই এখানে পড়ে থাকলে তোর লাশ ও কেউ খুঁজে পাবে না। তুই কাদের মাঝে আসিস তুই জানিস না। আমি কাপড় পাঠাচ্ছি, চুপচাপ পড়ে নে। বিয়েটা আজকেই হবে, এখনই হবে। তোর কোনো কথা শুনতে আমি বাধ্য নয়। আজকে তুই এই বাড়ি থেকে আমার বউ হয়েই যাবি আমার সাথে, এটাই আমার লাস্ট কথা। অনিমা এক দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে আছে। এসব কথা শুনতে তার বেশ অসহ্য লাগছে। নিজেকে বেশ অসহায় মনে হচ্ছে তার।
মা বাবার সাথে তার লাশের খাটিয়া উঠলেই বেশ ভালো হতো হয়তো। সোহান অনিমাকে ছেড়ে দিতেই সে বসে পড়ে নিচে। সোহান নুহার উদ্দেশ্যে বলে, আমি কাপড় পাঠালে ওকে রেডি করে দিও, আর ওকে চোখে চোখে রেখো। এইটুকু বলে সোহান বের হয়ে যায়। অনিমা আবারও বুক ফাটা আর্তনাদ করতে থাকে আর বলতে থাকে, কি থেকে কি হচ্ছে এসব আমার সাথে নোহা? মা বাবা আমাকে সাথে নিয়ে গেল না কেন? নুহার কাছে এসবের কোনো উত্তর নেই। সে শুধু অনিমাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। সোহান লালের উপর সাদা পাড়ের একটি শাড়ি পাঠালে নুহা অনিমাকে শুষ্ক সাজে সাজিয়ে দেয়। বিয়েটাও এক প্রকার মনমরা ভাবেই হয়। অনিমাকে বেশ জোর করেই কবুল বলানো হয়েছিল। বিয়ে শেষে সোহান অবশিষ্ট সব মেহমানকে বিশেষ অনুরোধ জানায় চলে যাওয়ার জন্য। সকলে নির্দ্বিধায় চলে গেলেও ফুপি বেশ ঝামেলা পাকায়। ন্যাকা কান্না কেঁদে বলে, হাই রে, বলে কি? আমার ভাই ভাবি মারা গেল আর আমাকে কিনা বের হয়ে যেতে বলছে। এই দিনও দেখা বাকি ছিল। বলি কি, আমি তো ঘরেরই মানুষ, আমি বরং থাকি। সোহান রুক্ষ গলায় উত্তর দেয়, আপনি কেমন ঘরের মানুষ আমার তা জানাই আছে। আপন মানুষ হলে নিজের ভাইয়ের মেয়ের নামে আজে বাজে বকতেন না। ভালোই ভালোই চলে যান, না হয় আমি জোরাজুরিতে নামতে বাধ্য হব। ফুপি এক প্রকার রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যান ঘর থেকে। অনিমা কান্না করতে করতে আবারও জ্ঞান হারায়। একে তো সকাল থেকে কিছু খায়নি। আশ্চর্যের ব্যাপার হলো সোহান তাকে কিছু খেতেই মানা করেছে। এমনকি নুহাকেও বলেছে অনিমাকে ঘর থেকে কিছু খেতে না দিতে। পরে সোহান বাহির থেকে কিনে আনলেও নুহা ও অনিমা খায়নি। সোহানের কিছু কথা আর এই অদ্ভুত আচরণটাই নুহার বেশ খটকা লাগে। নুহা সুযোগের আশায় ছিল এর রহস্য জানার জন্যে। সোহানই জানে তার এমন আচরণের কারণ। সোহান অনিমাকে কোলে করে নিয়ে কারের পেছনের সিটে শুইয়ে দেয়। তারপর নুহা আর সে মিলে পুরো ঘরটাকে লক করে বাহিরে দারোয়ান রেখে যায় পাহারা দেওয়ার জন্যে। নুহা ঘর থেকে গাড়ি ডাকাতে চাইলে সোহান মানা করে। সে নিজে ড্রপ করে দিতে চায় নুহাকে। গাড়িতে সোহান ড্রাইভ করছে আর নুহা কিছুক্ষণ পেছনে অনিমার দিকে তো একবার বাহিরের দিকে তাকাচ্ছে। এরই মধ্যে তারা জ্যামে আটকে গেল। সোহান জানে এই জ্যামটা ভাঙতে বেশ সময় লাগবে, তাই সে স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর নুহা বলল, সোহান ঠিক আছো? সোহান মাথা তুলে বলল, একটা কথা বলো তো আমায়। তুমি এমন কেন বলছিলে যে অনু ওখানে থাকলে তার লাশও কেউ পাবে না? আর খাবারের বিষয়টি? প্রশ্নটি শুনে সোহান একবার পেছনে ফিরে অনিমার দিকে তাকায়। অনিমা এখনো অজ্ঞান আছে। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, তখন যখন আমি মায়ের সাথে কথা বলে বের হয়েছিলাম, অনিমার রুমের 2 রুম পরেই আমি ওর ফুপি আর ওর ফুফাতো ভাইয়ের কথা শুনতে পাই। কথাগুলো ছিল এমন, ভাই ভাবিকে মেরে কি লাভ হলো বলতো? আমি তো শুনেছিলাম মেয়েও সাথে যাবে, তাহলে পুরো পরিবারই শেষ হয়ে যেত আর সম্পত্তিগুলো সহজে হাতে চলে আসতো। কিন্তু এই মেয়ে তো রয়ে গেল। এখন দেখি আবার জামাই এসে জুটেছে। এত কিছু করে কি লাভ বলো তো? সবই ভেস্তে গেল। এরপর ওনার ছেলে বলে, আহা মা, টেনশন নিও না। এত এত মানুষের ভিড়ে ওকে শেষ করা কোনো ব্যাপারই না। এই ধরো, ওর খাবারে কিছু মিক্সড করে দিলেই হবে। সবাই ভাবছে মা বাবার শোকে আত্মহত্যা করেছে। আর যদি আজকের রাতে সুযোগ পাওয়া যায় তবে শেষ করে দিয়ে বাড়ির পেছনে পুঁতে দিলেই হবে। এত বড় প্রপার্টি কোথায় গেড়ে দিলে? কেউ কিছু জানবে না। তারপর বলে দিও পালিয়ে গিয়েছে। কোথায় খোঁজ করার এমনিতেই কেউ থাকবে না। তারপর পেপারসগুলো হাতে পেলেই হয়ে যাবে শুধু সুযোগের অপেক্ষায়। এই জন্যই আমি ওকে সারাদিন কিছু খেতে দেইনি। তোমাদের রুমের সামনে গার্ড দিয়ে রেখেছিলাম আমি তোমাদের সেফটির জন্য। আর আমি জানতাম অনু আজকে ওখানে থাকলে ওর খুব বিপদ হবে, তাই তো তাড়াহুড়ো করে বিয়েটা করে ওকে নিয়ে যাচ্ছি সাথে করে। অনিমাকে এসব বলা হয়নি, জানলে বেশ কষ্ট পাবে, তাই আর বলিনি। এক নাগাড়ে কথাগুলো বলে একটি নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর আবার বলল, আমার কি মনে হয় জানো নুহা, আমি অনুকে ভালোবেসে ফেলেছি। ট্রাস্ট মি, এর আগে কখনোই কারোর জন্য এমন ফিল হয়নি। শুধু ওর ক্ষেত্রেই আমার সব ফিলিংস অন্যরকম। সোহানের কথা শুনে নুহা যেন অনেক বড় আশ্বাস পেল। আজকের ঘটনাগুলোই নুহা এটা বুঝতে পেরেছে যে সোহান নিঃসন্দেহে অনুকে সারা জীবন আগলে রাখবে। এটি ভেবে তার মনে এক প্রকার প্রশান্তি হচ্ছে। সে সোহানকে বলে, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস সোহান। প্লিজ আজকের মতোই সারা জীবন অনুকে আগলে রেখো। ওকে কখনোই কষ্ট দিও না। আমার তোমার উপর খুব ভরসা আছে। আর অনিমার হয়তো খুব সহজে তোমাকে মেনে নিতে পারবে না, কিন্তু আমি জানি তুমি ওকে তোমার ভালোবাসা দিয়ে ঠিক জিতে নেবে। সেইটাই দোয়া করো প্লিজ। আমি চাই অনু যে সবসময় ভালো আর হাসি মুখে থাকুক। ওর আশেপাশে আমি কোনো কষ্টকে ঘেঁষতে দেব না যতদিন আসি, ইনশাল্লাহ। এরই মধ্যে জ্যাম ছুটে গেলে সোহান গাড়ি স্টার্ট দেয়। আফসার
ভিলার সামনে গাড়ি থামাতেই নুহা নেমে পড়ে। নুহা সোহানকে বিদায় দিয়ে ঘরে ঢুকে যায়। এই দৃশ্যটি নাহিদা বেলকনিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন। এমনকি তিনি তার ফোনে বেশ কয়েকটি পিকও তুলে নেয়। এইগুলোই কাজে দিবে নুহাকে সরাতে এক ভেবে একটি বাঁকা হাসি দিলেন তিনি। নুহা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই রাফি কল দেয়। নুহা কলটা পিক করার সাথে সাথেই রাফি সালাম জানায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাই, সারাদিন এত কল দিলাম ধরলেন না যে? আসলে এভাবে একটু ব্যস্ত ছিলাম। এতবার কল দেওয়ার কারণ কি? কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কি ভাবি? নুহা রাফিকে সব খুলে বলে। অনিমার বাবা মা মারা যাওয়ার থেকে অনিমার ফুপি ষড়যন্ত্রের কথা, এমনকি সোহান আর অনিমার বিয়ের কথা পর্যন্ত সব শুনে রাফি কেমন যেন স্তব্ধ হয়ে আছে। বেশ কিছুক্ষণ বাদে সে গম্ভীর গলায় বলল, সোহান ভাই বেশ ভালো মানুষ, উনি অনুকে খুব ভালো রাখবে, অনু বেশ সুখে থাকবে। ভাবি আমার দেওয়া কষ্টগুলোও তাকে ভুলিয়ে দেবে, তুমি দেখো। আচ্ছা ভাবি, রাখি, আল্লাহ হাফেজ। নুহা কিছু বলার আগেই রাফি কল কেটে দিল। রাফি কল কেটে দিয়ে একটি সিগারেট হাতে নিয়ে বেলকনিতে দাঁড়ায়। সন্ধ্যার ভেনিস শহরটা বেশ সুন্দর দেখাচ্ছে, একদম কোলাহল মুক্ত, চারপাশেই হু হু নিরাপত্তা। রাফির ভেতরও কেমন যেন নীরব হয়ে আছে। রাফির পুরনো কথাগুলো মনে পড়ছে। সেদিন কলেজে একদম লাল রঙের একটি থ্রি পিচে দেখেই রাফি অনিমার প্রেমে পড়ে যায়। রাফি ওর খোঁজ নেয়। মা বাবার আদরের মেয়ে বিধায় বাবা তাকে প্রতিদিন ড্রপ করে যেত ভার্সিটিতে। অনিমার চাল চলন, কথাবার্তা, বাচ্চামো ব্যবহার সবকিছুই রাফির মনে ধরেছিল। এরপর সে এক প্রকার ভয় দেখিয়ে আর জোর করেই অনিমার সাথে রিলেশনে গিয়েছিল। প্রথম প্রথম অনিমা ভীত থাকলেও পরে সেও বেশ ভালোবেসে ফেলে রাফিকে। রাফি দেশ ছাড়ার আগে অনিমাকে বলেছিল তার সাথে চলে যেতে, কিন্তু অনিমা সব সময় তার মা বাবাকে বেশি প্রাধান্য দিত। তাই রাফিকে সে বলে মা বাবার সাথে বিয়ের কথাটি বলতে। সেদিন কি কারণে যেন অনিমার বাবা মা রাজি হননি। রাফি অনিমাকে বলেছিল সব ছেড়ে তার সাথে চলে যেতে, কিন্তু অনিমা যায়নি। তাই রাফি এক প্রকার জেদ করেই তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। মাঝে মাঝে অনিমা কল দিয়ে কিছু বলতো না, শুধু রাফির ভয় শুনেই কলটা কেটে দিত। কিন্তু রাফি একদিন তা বুঝতে পেরে সিম চেঞ্জ করে ফেলার পর আর কোনো যোগাযোগ হয়নি ওর সাথে। রাফি জানে সে অনিমাকে খুব কষ্ট দিয়েছে। মেয়েটার দোষ ছিল, সে তার মা বাবাকে বেছে নিয়েছিল, আর আজকে তাদেরও হারিয়ে ফেলেছে। আল্লাহই জানে সে কতটা কষ্টে আছে। এসব ভেবে রাফি একটি দীর্ঘশ্বাস ফেলে আবারও সিগারেট টানায় ব্যস্ত হয়ে পড়ে। সোহান রুমে ঢুকতেই দেখে অনিমা কোথাও নেই। সে বেলকনির দিকে পা বাড়ালে দেখে অনিমা দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা, শাড়ির আঁচল থেকে থেকে হাওয়ায় উঠছে। একটু কাছে যেতেই অনিমার ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায় সে। চুপচাপ গিয়ে অনিমার পাশে দাঁড়ায়। চাঁদের আলোয় অনিমার শুষ্ক মুখটা মায়ায় ভরে আছে যেন। কেন বাঁচালেন আমায় ফুপির ষড়যন্ত্র থেকে? আমাকেও যেতে দিতেন মা বাবার সাথে। অনিমার কণ্ঠে এমন কথা শুনে নির্লিপ্ত ভঙ্গিতে তার দিকে তাকায় সোহান। অনিমাও তার দিকে তাকিয়ে আছে, তার চোখে পানির ধারা স্পষ্ট। সোহান বুঝে গিয়েছে গাড়িতে অনু সব শুনেছে। আমার মতো একটা অলক্ষণে মেয়ের সাথে না জড়ালেও পারতেন, কেন এত মহান হতে গেলেন বলুন তো? এমনিতেও আমার লাইফের সবাই শুধু হারিয়ে যায়, প্রথমে নিজের মা, তারপর রাফি, আর আজকে মা বাবা, ফুপি। ঠিকই বলেন, আর যদি মেরে ফেলতো তবে তাই ভালো হতো। সোহান অনিমাকে বুকে টেনে নিয়ে বলে, এই মেয়ে আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি। একটা কথা শুনে রাখো, আমি অত মহান নয় যতটা তুমি ভাবো। আমি তোমার জন্যই করছি সব। তোমার মধ্যেই আমার স্বার্থ জড়িয়ে আছে, কারণ তোমাকে খুব ভালোবাসি অনু। তাই আমি চাই যাতে তুমি খুব ভালো থাকো। তোমার উপর একটা আসরও পড়তে দেব না যতদিন আসি। অনিমা সোহানের বুকে মুখ গুজে কাঁদছে। সোহানের বুকের স্থানে রাফির বুকটা থাকলেই বোধহয় বেশি ভালো হতো, কিন্তু নিয়তিতে রাফি নেই। এমনকি সে কেমন আছে তা রাফি জানেও না। না কোনো খোঁজ, না কোনো খবর। তবুও অবুঝ মনটা রাফিকেই চায়। কিন্তু তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার ও আগলে রাখার মানুষটারও দোষ কি? অনিমা কি পারবে না এত কিছুর বিনিময়ে সোহানকে একটু ভালোবাসতে? ভাবতে ভাবতে অনিমা সোহানের বুকে জ্ঞান হারায়। সোহান অনিমাকে খাটে শুইয়ে দিতেই তার ফোনে কল আসে। ফোনটা সে হাতে নিতেই দেখে নুহার কল। সে ফোনটা তুলে নেয়। হ্যালো সোহান, অনু কেমন আছে? এই তো আছে, এইমাত্র কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। আচ্ছা, কিছু কথা ছিল অনুর ব্যাপারে। বলো, শুনছি। অতপর নুহা অনিমা আর রাফির ব্যাপারে সব খুলে বলে সোহানকে। সোহান নুহাকে আশ্বস্ত করে বলে, পাস্ট সবারই থাকে, নোহা আমারও ছিল, তোমারও ছিল, এমন অনুরও আছে। আমি চাই না অনু আর ওর পাস্টকে নিয়ে কষ্ট পাক। আমি ওকে এইসব থেকে
খুব দূরে সরিয়ে নেব। আই প্রমিস, আর কোনো কষ্ট পেতে দেবো না ওকে। সত্যি শুনে আশ্বস্ত হলাম। দোয়া করি যেন তোমরা ভালো থাকো। এবার ঘুমিয়ে পড়ো তুমিও। রাখছি। বেশ কিছুক্ষণ নুহা আর সোহান কথা বলেছে। এদিকে আফিফ বারবার ফোনে ট্রাই করেও নুহাকে পায়নি। ইউজার বিজি শুনে তার যেন মাথায় রক্ত উঠে গিয়েছে। পরক্ষণেই ভাবলো হয়তো রাফি অথবা অনিমার সাথে কথা বলছে। আফিফ সিলেটের পাহাড়ি অঞ্চলে আছে বিধায় নেটওয়ার্ক তেমন নেই বললেই চলে। তাই আজ সারা দিনে মাত্র 5 মিনিট কথা হয়েছে নুহার সাথে। হাঁটতে হাঁটতে আফিফের চোখ যায় একটি দোকানের দিকে। পাহাড়ি সামগ্রীর দোকান, হাতে বানানো ক্লিপ, চুড়ি, মূর্তি, শোপিস এসবই। আফিফ নুহার জন্য বেশ কিছু জিনিস কিনে নেয়। সকালে নুহা ভার্সিটির জন্য হতেই নাইদা উবার হায়ার করে নুহার পিছু নেয়। নুহা মূলত অনুকে দেখতে সোহানদের বাসাতেই যাচ্ছে। সোহান কল দিয়েছিল, অনিমা নুহাকে আসতে বলেছে। নুহা ফোনে যখন বলল, হ্যাঁ আমি আসছি, তুমি লোকেশনটা মেসেজ করে দাও। এটি নাহিদা শুনে এই জন্যই নুহার পিছু নেয়। নুহার গাড়ি সোহানদের বাসার সামনে এসে থামে। নাহিদা একটু দূরে গাড়ি থামায়। নুহা গাড়ি থেকে নেমে ঘরে ঢোকা পর্যন্ত নাহিদা ভীষণ চালাকি করে নিজের ফোনে একের পর এক পিক তুলে নিল। এরপর বাহিরেই অপেক্ষা করতে থাকে। কলিং বেলের শব্দে সোহান এসে দরজা খুলে। সোহানের পেছন পেছন অনিমাও আসে। নুহা ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় অনু। নুহা অনুকে সামনে নিয়ে সোফায় বসায়। সোহান তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়ে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। অনিমা কেঁদে কেটে একাকার হচ্ছে। নুহা তাকে সান্ত্বনা দিচ্ছে। তিনজনেই শান্তভাবে ব্রেকফাস্ট টেবিলে বসলো। নুহা আর সোহান টুকিটাকি কথাবার্তা বলছে। হঠাৎ নুহার বমি বমি ভাব হতে লাগলেই সে দৌড়ে ওয়াশরুমে গেল। বেশ কিছুক্ষণ ধরে বমি করার ফলে নুহার মাথা আর গা ঝিমঝিম করছিল। বাথরুম থেকে কোনো রকম হেলতে দুলতে বেরিয়ে পড়ে সে। ব্রেকফাস্ট টেবিলের সামনে আসতেই মাথাটা ভীষণ চক্কর দিয়ে ওঠে। তারপরে যেতে নিলেই অনু ধরে ফেলে তাকে। নুহা, আর ইউ ওকে? না, ভীষণ বমি পাচ্ছে আর মাথাটা ঘুরছে। সোহান একটু ভেবেই নুহাকে কোলে তুলে নিল। তারপর অনুকে বলল, আমি নোহাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুমি ঘরে থাকবে নাকি যাবে আমাদের সাথে? না, আমি বরং থাকি, আপনি যান ওকে নিয়ে। ঠিক আছে, খেয়াল রেখো, নিজের দরজা ভালোভাবে অফ করে নিয়ে আসি। সোহান নুহাকে কোলে নিয়েই বাহিরে চলে আসে। এই দৃশ্য দেখে নাহিদা যেন মেঘনা চাইতেই জল পেয়ে গেল। সাথে সাথে কয়েকটি পিক তুলে নিল। সোহান নুহাকে গাড়িতে করে নিয়ে হসপিটালের দিকে ছুটল। প্রেগনেন্সি রেজাল্টের কিটের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে দাগগুলোর উপরে। বারবার চোখ বুলাচ্ছে সে। আজ কতদিন পর তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, মা ডাক শোনার জন্য। এতদিন তৃষ্ণার্ত হয়ে আছে সে। অবশেষে সে কনসিভ করেছে। খবর শুনে সোহানও বেশ খুশি। নুহা এসে ডক্টরের সামনে বসলো। ডক্টর নুহার উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশন মিসেস আফসার, ফাইনালি আপনি কনসিভ করতে পেরেছেন। যেহেতু প্রেগনেন্সিতে অনেক কনফার্মেশন ছিল, সো আপনি রেগুলার চেক আপ করতে আসবেন আর কিছু টেস্ট করে যান। আজকে পরশু নাগাদ রিপোর্টটা আমি মিস্টার আফসারের কাছে পাঠিয়ে দেবো। না হয় আপনার আসার প্রয়োজন নেই। জি ডক্টর, আসে তাহলে। নুহার টেস্টগুলো করিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। সোহান নুহাকে বলল, তো আমি মামা হচ্ছি নাকি চাচা? মামা হও, আমার তো ভাই নেই, তুমি না হয় আমার ভাই হও। হ্যাঁ, দ্যাটস গ্রেট। ইউ নো আব্বু আম্মু ও একটা মেয়ে পেয়ে বেশ খুশি হবেন। দুজনেই আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিল খেতে। অনিমার জন্যও কিনে নিল। নুহা, অনুর জন্য শপিং করার ছিল, তুমি কালকেও আসতে পারবে প্লিজ? ঠিক আছে। নুহা আর সোহান দুজনেই সোহানের বাসায় গেল। নুহা রাতে ফিরল একেবারে ডিনার করে। অনিমা নুহাকেও ছাড়তে চাইছিল না অসুস্থ বলে, তাও এক প্রকার বলে কয়ে চলে এলো। বাসায় এসেও বেশ কিছুক্ষণ অনিমা নুহার সাথে ফোনে কথা বলেছে। পৌঁছেছে কিনা, মেডিসিন খেয়েছে কিনা অনিমা একটু বাদেই সোহানের ফোন থেকে নুহাকে ফোন করে জেনে নিয়েছে। বেশ ক্লান্ত থাকায় নুহা সেদিন 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। প্রায় 11টা নাগাদ আফিফ ঘরে এসে পৌঁছায়। 4 দিনের সেমিনার সে 3 দিনের মধ্যে চলে এসেছে। নুহাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এক প্রকার না বলে এসেছে আফিফ। নাহিদা তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। আফিফকে দেখে নিচে নেমে এলো। আফিফ ঘরে ঢোকা মাত্রই সে আফিফকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, বাবা, মাত্র 3 দিন পরে দেখেও মনে হচ্ছে যেন 3 জন্ম পরে দেখছি তোকে। এতটা মিস করেছো ছোট মা? আচ্ছা দেখি বসতে দাও, খুব টায়ার্ড আমি। আর নুহা কোথায়? এই কথাটি শুনে নাহিদা আরো ন্যাকা কান্না কেঁদে বলল, বাবা, বৌমার ব্যাপারে তোকে কিছু বলার ছিল রে। কি বলবে ছোট মা, বলো। নাহিদা তার ফোনে তোলা পিকগুলো আফিফের হাতে দিয়ে বলল,
দেখ বাবা, তোর বউ কতটা দুশ্চরিত। তোর পুরনো বন্ধু সোহাগের সাথে তার মেলামেশা দিন দিন বাড়ছে। দুদিন বেশ রাত করেই ফিরেছে। সেই ছেলেটা এসে দিয়ে যেত তাকে। আজকে তো তার বাসাতেও গিয়েছিল। এই দেখ, ছি ছি ছি, তোর পিঠ পিছে কি কি রং করে বেড়ায় সে। এক একটা পিক দেখে দেখে আফিফের মাথায় যেন আগুন উঠে গেল। সোহানের কোলে নুহাকে দেখে তো আরো বেশি। নাহিদা বুঝতে পারে তীর একদম পয়েন্টে লেগেছে। সে ন্যাকা কান্না কেঁদে কেঁদে আরো বাজে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে আফিফ ফোনটা রেখে হাঁটা দেয় রাগের মাথায়। রুমে গিয়ে লাইট অন করে নুহার ঘুমন্ত মুখের দিকে নজর পড়তেই যেন তার সব রাগ উবে গেল। রাগগুলো পানির ফোঁটায় পরিণত হয়ে ঝরতে লাগলো। আফিফ নুহার মাথার পাশে মেঝেতেই বসে পড়ল। নুহার মুখের সামনে উপচে পড়া চুলগুলো সরিয়ে দিচ্ছিল। এমন সময় সাইড টেবিলে থাকা নুহার ফোনে একটি মেসেজ আসে, সকাল 10টায় চলে এসো টেরি শপিং মলে। মেসেজটা এসেছে সোহানের নাম্বার থেকে। তা দেখে আফিফ আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলল, কেন করলে তুমি এসব নুহা? আমি কি তোমাকে সুখে রাখতে পারিনি কোনো দিক দিয়ে? অপূর্ণতায় রেখেছি বলো? কেমনে পারলে তুমি আমার হাত ছাড়া অন্য কারো হাত ধরতে? নাকি তোমার পুরনো স্বভাব এখনো পাল্টায়নি? হাজার হলেও পতিতা ছিলে তো, তার রক্তে মিশে আছে, তাই না? সেখান থেকে উঠে আফিফ বেরিয়ে যায় ঘর থেকে। সোজা চলে যায় বাড়ি। নাহিদা বেলকুনি দিয়ে দেখছিল সব। সে জয়ী হয়েছে তা ভাবতেই আনন্দ লাগছে তার। রাতে আর বাসায় ফেরেনি আফিফ। বাহির থেকে বেরিয়ে কারে ঘুমিয়ে পড়ে। সকালে নুহা উঠে ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে শপিং মলে চলে যায়। পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। এদিকে আফিফের ঘুম ভাঙার পর কালকের কথা মনে পড়তেই সে শপিং মলের দিকে গাড়ি ঘোরায়। নুহারা শপিং মলে ঢুকে সর্বপ্রথম অনুর জন্য ফোন কিনল। তারপর গেল অন্যান্য দোকানে। অনিমা আপন মনে ঘুরোঘুরি করে কিনছে, আর সোহান সব দিকেই নুহাকে আস্ক করে করে কিনছে অনুর পছন্দ হওয়ার জন্যে। সোহান আর নুহা শাড়ির দোকানে শাড়ি দেখছিল, পাশেই অনু 3 পিস কালেকশন দেখছিল আলাদাভাবে। তখনই আফিফ মলে ঢুকতেই সেদিকে চোখ যায়। নুহা আর সোহান বেশ হাসাহাসি করছিল। সোহান নুহার গায়ে শাড়ি রেখে দেখছিল মানায় নাকি। এটি দেখে আফিফ আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সেখানে সোজা বাসায় চলে আসে। শপিং ব্যাগগুলো নিয়ে রুমে ঢুকতেই নুহা দেখে পুরো রুম গুমট হয়ে আছে, পর্দা সব লাগানো। মাত্রই দুপুর গড়িয়েছে। মাত্রই নুহা লাইট অফ করতেই বেডের উপরে এলোমেলোভাবে পড়ে থাকা আফিফের কাপড় চোপড়গুলোর দিকে নজর যায়। সেই সাথে নাকে আসে তীব্র সিগারেটের গন্ধ। নুহা ব্যাগগুলো বেডে রেখে বেলকনির দিকে যায়। আফিফের অবস্থা দেখে সে খানিকটা থমকে যায়। কাউচে বসে সামনে টেবিলে পা রেখে খালি গায়ে বসে আছে সে। এক হাতে সিগারেট, আরেক হাতে অ্যাস্ট্রে। কেমন যেন বেপরোয়া দেখাচ্ছে তাকে। বয়ফ্রেন্ডের সাথে শপিং করা শেষ হলো অবশেষে। আফিফের কণ্ঠে এমন একটি কথা শুনে ভরকে যায় নুহা। হোয়াট ডু ইউ মিন আফিফ? আফিফ আবার টেবিলে সজোরে একটি লাথি মেরে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায়। নুহাকে টেনে নিয়ে দেওয়ালের সাথে গলা চেপে ধরে। নুহার হাসপাস অবস্থা। আফিফ গম্ভীর গলায় বলে, হোয়াট ডু আই মিন? তুই জানিস না আমি কি মিন করছি? সোহানের সাথে তো বেশ ভালোই রং করে বেড়াচ্ছিস। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় আসলে। চুপ, একদম চুপ। তোর কল লিস্ট, মেসেজ, কনভারসেশন সব দেখেছি আমি। এত খাতির কিসের ওর সাথে? মাত্র 4টা দিনের জন্য একা করে দিয়ে গিয়েছিলাম, আর তাতেই তুই টিকতে না পেরে অন্য কারো কাছে চলে গেলি? বাহ, পতিতা ছিলি তো, পতিতাই রয়ে গেলি। পতিতাগিরি তো তোর রক্তেই মিশে আছে। 1000 জনের অভ্যাস কি একজন দিয়ে পূরণ হয়? আফিফের শেষের কথাগুলো একদমই শেষ করে দিয়েছে নুহাকে। সে আর নড়াচড়াও করছে না। কিছু না জেনে না শুনেই কত কিছু বলে দিল আফিফ। নুহার এখন ওকে কিছুই বোঝাতে ইচ্ছে করছে না। একদম বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। আফিফ নুহার গলা ছেড়ে তার বাহু শক্ত করে চেপে ধরে। এবার নুহা পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। কি বলবে ও আর? আফিফের ভালোবাসা এতই ঠুনকো যে চোখে দেখাকেই মেনে নিল। একবার পুরো কথা জানার চেষ্টা করলো না। বিশ্বাস তো তার মধ্যে নেই বললেই চলে। আফিফের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে। তুই আমার ভালোবাসার যোগ্যই না রে। বল, আমার চেয়ে সোহান কি বেশি? আর কিছু বলার আগেই নুহা একটি চর বসিয়ে দিল আফিফের গালে। কান্না জড়িত কণ্ঠে বলল, 3 বছরের পরিচয়, 2.5 বছরের সংসার, এই ছেলে তুমি আমাকে? তোমার মতো ফালতু একটা লোককে আমি এতটা ভালোবেসেছিলাম যে আমাকে বিশ্বাস করে না? ছি, আমার আর কিছু বলার নেই তোমাকে। ঠাকুর তুমি তোমার নিচু মন মানসিকতা নিয়ে। নুহা গিয়ে লাগেজ বের করে কাপড় চোপড় গোছাতে লাগলো, আর আফিফ গিয়ে বিছানায় বসে পড়ল।
নুহা চলে আসলো সব ছেড়ে। আবারও মহুয়া পল্লীতে। আফিফ তাকে একটা বারের জন্য আটকায়নি। বর্তমানে রাসু খালার ডাকে ধ্যান ভাঙে আফিফের। বড় বাবা, খালা বলেন। বৌমনি এভাবে কোনায় গেল? বেচারি কাঁদতাছিল। তোমাকে কি ঝগড়া হইল নাকি? খালা। দেখো বড় বাবা, বৌমনি রে ফিরাইয়া আনো। বহুত ভালো ইচ্ছা। শুনো, নিচে কে একজন আইছে তোমারে খুঁজে। আহো। আচ্ছা খালা, তুমি যাও, আমি আসছি। ফোন বেজে উঠতেই নুহার ভাবনার অবসান ঘটে। নুহা চোখ বুঝে ফোন হাতে নিয়ে দেখে অনুর কল। হ্যালো অনু। হ্যালো নুহি, শোন না। হ্যাঁ বল, শুনছি। শোন, আজকে সোহানের আব্বু আম্মু এসেছে। তারা আবার আমাদের বিয়ে করাতে চায় বড় করে। পরশুর পরের দিন বিয়ে, কালকে থেকে নানা ধরনের অনুষ্ঠান শুরু। তুই আগামী 3-4 দিনের জন্য চলে আয়, বুঝলি? এত আগে কি? দেখ, আমি এত কিছু জানি না, তুই আসবি ব্যাস। আসবি, না হয় আমি আর সোহান রাগ করব। নুহা কি বলবে বুঝতে পারছে না। সে বলল, আচ্ছা, আমি আফিফের সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগাম তোকে আসতেই হবে। দেখ, আমার বোন নেই কোনো, আমি এখানে একা। যা আছে সব তুই, বুঝলি? জি বুঝেছি, যা এখন শ্বশুর শাশুড়ির সেবা কর। করছি তো, বাই। নুহা ফোনটা রাখতে না রাখতেই দরজায় টোকা পড়ল। কি? আমি তোর মামুনি, আসমো? হ্যাঁ মামুনি, আসো। শবনম বেগম দরজা ঠেলে ভেতরে আসলেন, হাতে এক বাটি তেল। তা দেখে নুহা বলল, সত্যি মামুনি, এর খুব দরকার ছিল। কতদিন তুমি এইভাবে তেল লাগিয়ে বিলি কেটে দাও না। মিস ইউ সো মাচ। তিনি নুহার মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, জামাইয়ের সাথে সব ঠিক আছে তো মা? হ্যাঁ মামুনি, হঠাৎ এই প্রশ্ন করলা কেন? না মানে, তোর চেহারা সুরত কেমন জানি মন মরা হয়ে আছে। তোর শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ মামুনি, সব ঠিক আছে আমাদের মধ্যে, কিন্তু কথা হলো গিয়ে তোমার নুহা এখন মা হতে যাচ্ছে, তো তাই দিন দিন এমন মনে হচ্ছে। কি কি কইলি মা? তুই পোয়াতি? আল্লাহ, এত সুন্দর আর খুশির একখান খবর দিলি রে মা। শবনম বেগম নুহাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে দিলেন আবারও। নুহাও যেন তার মায়ের বুকে আসতে পেরে যেন পরম শান্তিতে আছে। নুহা একবার আসার পর সেলিম গুন্ডা আবারও গন্ডগোল করে, তাই আফিফ গত 2 বছরে তাকে এখানে একবারও আসতে দেয়নি। 2 বছর মামুনিকে দেখেনি সে, মামুনির বুক পায়নি সে। কতটা কষ্টে ছিল তা বলার বাহিরে। সেই সব জমানো কষ্ট আজ মিটিয়ে নিচ্ছে সে। নুহা মনে মনে স্থির করে নিল সে সোহান আর অনুর বিয়েটা অ্যাটেন্ড করে চলে যাবে কোথাও, যেখানে শুধু সে থাকবে আর তার অনাগত সন্তান। এছাড়াও সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। সেটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তবে চলে যাবে সে এই দেশ ও আফিফের কাছ থেকে দূরে। নুহা পরের দিন সকালে শবনম বেগমকে কনসিভ করে চলে গেল সোহানদের বাসায়। কলিং বেল চাপতেই অনু এসে দরজা খুলেই নুহাকে জড়িয়ে ধরে। নুহা ভেতরে ঢুকতেই দেখে সোহানদের বাসায় রমরমে অবস্থা, চারদিকে আত্মীয় স্বজন বিস্তৃত। সোহান এসে কুশলাদি বিনিময় করে। সোহান তার মা বাবার সাথে নুহার পরিচয় করিয়ে দিয়ে বলে, তোমাদের না আক্ষেপ ছিল একটি মেয়ের জন্য? মনে করো এটি তোমাদেরই মেয়ে আর আমার একমাত্র বোন। সোহানের বাবা মা নুহাকে পেয়ে যথেষ্ট খুশি, আর যখন শুনল নুহা মা হতে চলেছে তখন তো খুশির আমেজ আরো বেড়ে গেল। তারা নুহার বেশ যত্ন আত্তি করছে। নুহা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে অনু এত ভালো একটা ফ্যামিলি পেয়েছে। অনু এদের মাঝে সত্যি খুব ভালো থাকবে। অনুকে যে রুমে আলাদা থাকতে দেওয়া হয়েছিল, অনু নুহাকে সেই রুমে নিজের সাথে রেখেছে। নুহা সবার সাথে মিলে হাসি খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু মনের চাপা কষ্টগুলো ঠিকই তাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দিচ্ছে। এয়ারপোর্টে থেকে বেরিয়ে রাফি একটি ক্যাব নিল। হুট করে দেশে আসা ওর, কেন এসেছে সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু তার মনে হচ্ছে যে তার আসাটা বেশ জরুরি। এয়ারপোর্ট থেকে বাসায় যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। যে বারবার নুহার ফোন ট্রাই করছে কিন্তু কল ধরছে না কেউ। নুহা এদিকে ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা, সোহানের মায়ের সাথে কথা বলছে আর টুকটাক কাজকর্ম করে দিচ্ছে। 4 দিন হওয়ার আগেই সেমিনার ছেড়ে চলে আসায় আফিফের কোম্পানি বেশ লস হয়েছে। আফিফ গত 1 দিন বাসা থেকে বেরি হয়নি। অফিসের সব দায়িত্ব তার পিএকে বুঝিয়ে দিয়েছে। আফিফ বাগানে দোলনায় বসে সিগারেট টানছে। সিগারেটের অভ্যাস নুহা একদমই ছুটিয়ে ফেলেছিল, কিন্তু গতকাল থেকে আবার নেশা হয়ে দাঁড়িয়েছে সিগারেট তার। রাফি ক্যাব থেকে নেমে বোনেট থেকে তার লাগেজগুলো বের করছিল। গেটের ভেতর থেকে আফিফ হালকা দেখতে পাচ্ছিল যে কেউ গাড়ি থামিয়েছে। আফিফ সিগারেট ফেলে দিয়ে গেটের দিকে গেল। রাফি লাগেজগুলো নিয়ে ভেতরে ঢুকতেই
আফিফের মুখোমুখি হলো। হঠাৎ রাফিকে দেখে আফিফ ভীষণ অবাক হলো। তার ইচ্ছে করছিল রাফিকে জড়িয়ে ধরতে, কিন্তু জড়তা এসে ভর করেছিল। এদিকে ভাইকে দেখে রাফি ভেতরে ভেতরে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু সেও জড়তায় ভুগছে। রাফি আর কিছু না বলে লাগেজগুলো নিয়ে হাঁটা দিল। নাহিদা বেলকুনি থেকে রাফিকে দেখে দৌড়ে নিচে নেমে এলো। ছেলেকে দেখে কেন জানি সে কেঁদেই ফেললো। সে যেই না রাফিকে জড়িয়ে ধরতে যাবে, রাফি পাত্তা না দিয়ে ভেতরে ঢুকেই চিল্লিয়ে চিল্লিয়ে নুহাকে ডাকতে লাগলো। ভাবি, ও ভাবি, কই তুমি? দেখো আমি এসেছি। নাহিদার রাগে গা জ্বলে যাচ্ছে। সে কিছু না বলে ঘরে চলে গেল। রাফি বেশ কয়েকবার নুহাকে ডাকলো। ঘরের সার্ভেন্ট সব এলেও নুহা এলো না তাদের মধ্যে। রাসু খালা বললেন, ছোট বাবা, বৌমনি তো নাই। কেন খালা, ভাবি কোথায় গেছে এত রাতে? জানি না ছোট বাবা, বৌমনি কালকে দুপুরে সামানপত্র নিয়ে কই যেন চইলা গেছে। আমরা কেউ কইতে পারি না। রাফি এটি শুনে আফিফের দিকে তাকালো। আফিফ ভাবলেশীন ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। কিছু না বলেই রাফির বেশ খটকা লাগলো। সে আবারও নুহাকে কল দিল, কিন্তু নো অ্যান্সার। রাফি সোফায় বসে রাসু খালাকে বলল খাবার জন্য কিছু দিতে, আর অন্য সার্ভেন্টকে বলল তার লাগেজগুলো রুমে নিয়ে গিয়ে তার রুমটা পরিষ্কার করে দিতে। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে নুহা। একদিকে সোহানের কাজিনরা অনুকে ঘিরে রেখে গল্পগুজব করছে। সোহান ছাদে সবার জন্য কফি নিয়ে এলো। সবাইকে কফি দিয়ে নোহার কফি আর তার কফি হাতে নিয়ে নোহার পাশে গিয়ে দাঁড়ালো। কি দেখছো এত মনোযোগ দিয়ে? অন্ধকার দেখছি। নাও কফি, আম্মু বানিয়েছে ওয়ার্ল্ডস বেস্ট কফি এভার। সত্যি আন্টি বেশ ভালো কফি বানায়। আন্টি কিরে, মা ডাকবি বুঝলি? আর শোন, আমি যেহেতু বোন ডেকেছি তাই তুই করেই বলবো, এতে আপন আপন লাগে। আমার কোনো আপত্তি নেই, তবে যদি পরে বোনের মতো জ্বালিয়ে খাই পারবে না কিন্তু। এখন থেকেই ওয়ার্নিং দিচ্ছিস, দেখেছিস সামনে যে কি অবস্থা হয় আল্লাহ জানে। নোহা আর সোহান দুজনে হেসে ফেলল। নোহার হাসি দেখে সোহান বলল, এতক্ষণে মন খুলে হাসতে দেখলাম তোকে। সারাদিন যা দেখলাম তা ছিল মিথ্যে হাসি। কি আমি সত্যি বলছি না? সোহানের কথা শুনে নোহার হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেল। চোখের সামনে আফিফের ব্যবহারগুলো ভেসে উঠল, আর কানে তার বলা কথাগুলোই বাজতে লাগলো। টুপ করে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাসু খালা নাস্তা নিয়ে আসার পর রাফি তাকে জিজ্ঞেস করলো, খালা, ভাবি কেন ঘর ছেড়ে গেছে কিছু জানেন? মূল কারণ তো জানি না ছোট বাবা, তবে বড় বাবা যেদিন বাসায় ফেরত আইলো, ছোট বেগম ওনার কি কি বলতাছিল বৌমনির নামে। হ্যাঁ, পরের দিনই বৌমনি দুপুর চইলা গেল। কাঁদতে কাঁদতে বড় বাবাও আর আইন তো যায় না। আচ্ছা খালা, তুমি যাও, পারলে এক কাপ কফি দিও, আমার মাথা ধরেছে খুব। রাফির কাছে এখন বিষয়টা ক্লিয়ার, সব তার মাই করেছে। রাফি খাওয়া শেষে ফ্রেশ হয়ে নিল, হাতে কফিটা নিয়ে নাহিদার ঘরের দিকে হাঁটা দিল। নাহিদা তখন হিসাব লিখতে ব্যস্ত। আসসালামু আলাইকুম মিসেস আফসার, আসবো? নাহিদা মাথা তুলে তাকিয়ে সালামের জবাব দিয়ে ইশারায় রাফিকে বসতে বলল। রাফি সোফায় বসে হাতে ফোনটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নাহিদা তার কাজ শেষ করে বসতে বসতে বলল, তা তুমি আমার রুমে পথ মারালে কিভাবে? রাফি স্মিত হেসে উত্তর দিল, তেমন কিছুই না, খবরাখবর নিতে আসলাম। তা কেমন আছো? আমি কি কখনোই খারাপ থাকি? তা ঠিক, ভাবি চলে যাওয়াতে তো তোমার ঈদ ঈদ অবস্থা, তাই না? ছেলের কথা শুনে নাহিদা উচ্চস্বরে হেসে বলল, তুই যে আমারই রক্ত তার বারবার প্রমাণ হয়ে যায়। যাই বলিস না কেন, তাড়ানোটা খুব সহজ ছিল, একদম পানি ভাতের মতোই। তাই নাকি? এত কিছু কিভাবে করলে? নাহিদা ভ্রু কুচকে বলল, তোর এত আগ্রহ কেন জানার? ইউ নো হোয়াট মম, আমি এখন আমার স্বার্থ নিয়ে ভাবা শুরু করেছি। এতদিনে বুঝলাম তুমি আমার ভালোটাই চাচ্ছ, তাই দেখছো না তোমার সাথে কথা বলতে এসেছি। সব শুনতে ভালোই লাগছে। ছেলের কথা শুনে নাহিদা খুশিতে গদগদ করতে করতে বলল, যাক, এতদিনে বুঝলি তোর মা শুধু তোর ভালোটাই চায়, বুঝেছিস? এটাই অনেক। এখন তুই আর আমি মিলে আফিফকে সরিয়ে দিব, তাহলেই সব আমাদের। সরানোর কম চেষ্টা তো করিনি, বলো। তা অবশ্য ঠিক বলছিস, আফিফকে কতবার মারতে চেয়েছি, তাই হিসেব নেই। তোর মনে আছে রাসুর মেয়ে যে শকে মারা গিয়েছিল, তারে পা লেগে? সেই ফাঁদটিও ওর জন্যই ছিল। এরপর গাড়ির ব্রেক ফেল করলাম, তাতেও লাভ হলো না। বিষাক্ত পিঁপড়ে ছাড়লাম, তার কামড় তুই খেয়েছিলি। জানিস কত কান্না করেছিলাম সেদিন, ভাগ্যিস বেঁচে গিয়েছিলি। এরপর সিঁড়ি থেকে ফেলতে গেলাম, পড়ল নুহা। এই ছেলে যেন জমের দুয়ারে কাটা দিয়ে এসেছে, ঠিক বাপের মতোই। বাপের মতো মানে? আরে ওর বাপ মানে
তোদের বাপকে মারতেও কম কষ্ট করিনি। পরে বুড়ো প্যারালাইসিস জ্বর হয়ে নিজে মরে গেল। তবে ওর মাকে মারাটা সহজ ছিল খুব, জানিস? এই সম্পত্তির জন্য আর তোর জন্য কত কিছু করেছি, কত লাশের উপর হেঁটেছি, কিন্তু তুই তো আমাকে ভুল বুঝতিস। রাফি মায়ের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে। তার সারা শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাগলে চলবে না, কৌশলে চলতে হবে। রাফি মোবাইল টিপার ছলে ফোনে নাহিদার বলা সবকিছু ভিডিও করে নিচ্ছে। তো ভাবিকে কিভাবে দূর করলে বললে না যে? সেটা মনে হয় আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিল, জানিস? আফিফের পুরানো বন্ধু সোহাগের সাথে নুহার কয়েকদিনের বেশ সখ্যতা হয়েছিল, এসে ড্রপ করে দিয়ে যেত। সেদিন এই ছেলেটার বাসায় গিয়ে অজ্ঞান হয়েছিল বোধহয়। এই ছেলে কোলে তুলে এইসব বিশেষ মুহূর্তগুলোর ছবি তুলে ফেললাম টুক করে। তারপর আফিফকে দেখিয়ে কান ভারী করলাম। তুই তো জানিসই আফিফ আমার কথায় সবচেয়ে বেশি বিশ্বাস করে। ব্যাস হয়ে গেল। বাহ, ভালোই তো। আচ্ছা তুমি এবার ঘুমিয়ে পড়ো, আমি আসছি, জার্নি করে আসলাম, টায়ার্ড খুব। নাহিদা ছেলের কপালে একটি চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। রাফি চলে আসে কিছু না বলে। মায়ের ছোঁয়াগুলোই রাফির ঘেন্না লাগছে। রাফি সিঁড়ি দিয়ে উঠছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটি রাফির হাতে একটি ইনভাইটেশন কার্ড দিয়ে চলে গেল। কার্ডটি খুলতেই নামের দিকে চোখ পড়তেই রাফির বুকটা ধক করে উঠল, চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়ল। নুহা সোহানের মা ফাইজা বেগমের কোলে মাথা রেখে শুয়ে আছে। একটু আগে প্রচণ্ড বমি করে নেতিয়ে পড়েছে সে। ফাইজা বেগম নুহাকে ওষুধ খাইয়ে তার মাথায় তেল মালিশ করে দিলেন। এখন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তার কাছে নুহা এখন তার মেয়েই বটে। নুহা নিঃশব্দে চোখের জল ফেলছে। ফাইজা বেগমের যত্নগুলো তার কাছে অনেক কিছুই। দরজায় দাঁড়িয়ে অনু আর সোহান নুহার দিকে তাকিয়ে আছে। মাত্র একদিনেই মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। নুহার অবস্থা দেখে সোহান অনুকে বলল, আমার কেন জানি মনে হচ্ছে আফিফ আর নোহার মধ্যে কোনো প্রবলেম হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। নুহি একবারও ওর নাম নেয়নি সারাদিনে। হাসি খুশি থেকেও যেন অন্য জগতে হারিয়ে থাকতো। জানি না আমার বোনটার কি হলো, বাট আই হোপ সো আফিফ যাতে আমার কারণে কোনো ঝামেলা না করে নোহার সাথে, অন্যথা আমি নিজেকে মাফ করতে পারবো না কখনো। অনু সোহানের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দেয়। অনুর চোখেও পানি, যা দেখে সোহানের বেশ অস্বস্তি লাগে। ফাইজা বেগম দরজায় অনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে কাছে ডেকে নিয়ে বলে, দেখে আমার কোলে এই খালি জায়গায় তুই মাথা রেখে শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথাটি শুনে অনুর মুখে হাসির রেখা ফুটে উঠল, সেই সাথে ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলো। সেও শুয়ে পড়ল ফাইজা বেগমের কোলে। আফিফের হাত অনবরত কাঁপছে, তাও সে ফোনটা শক্ত করে ধরে আছে। ভিডিওতে বলা নাহিদার প্রত্যেকটি কথা আফিফের বুকে গিয়ে বিঁধছে। ভিডিওটি শেষে আফিফ রাফির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতেই তাকায়। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, যে মায়ের উপর তোর এত বিশ্বাস আর ভালোবাসা ছিল, সেই মা আসলে তোকে কোনোদিন ভালোবাসেনি। আমি তোকে বারবার বলতাম, কিন্তু তুই কখনোই টেস্ট করিসনি আমাকে। মা সেই তোর নাবালক হওয়ার পর থেকেই সম্পত্তি পাওয়ার লোভে তোকে মারার চেষ্টা করতে থাকে। ইলেকট্রিক শকে যে রানু খালার মেয়ে নয়না মারা গিয়েছিল, আসলে সেই দিন তারটা তোর জন্যই রাখা ছিল। গাড়ির ব্রেক ফেল হয়ে যে রাজু কাকা আহত হয়েছিল, সেই প্ল্যানিংও তোর জন্যই ছিল। তোর রুমে বিষাক্ত পিঁপড়া ছেড়ে ছিল, যার কামড় আমি খেয়েছিলাম, সেটিও তোর জন্যই ছিল। আর ওই দিন যে ভাবি সিঁড়ি থেকে পড়লো, সেই দিন ওই ফাটটিও তোর জন্যই ছিল। কিন্তু বেচারি ভাবি আমার পড়ে গেল, সেই সাথে তোদের সন্তানটাও। আর আজ যে তুই ভাবিকে ভুল বুঝছিস সোহান ভাইয়ের সাথে, আসলে সোহান ভাই অনিমাকে ভালোবাসে। অনিমার বাবা মাকে ওর ফুফির ষড়যন্ত্র করে মেরে ফেলার পর অনিমাকে প্রোটেক্ট করতে সোহান ভাই অনুকে সেই দিনই বিয়ে করে নেন। সব দিকে ভাবির সাপোর্ট ছিল তাদের। আর দিন শেষে তুই তোর সোকড মায়ের কথা ধরেই ভাবিকে অবিশ্বাস করলি। সোহান ভাই আর অনু হয়তো আবারও বড় করে বিয়ে করবে। এই দেখ ওদের বিয়ের কার্ড। রাফি আফিফের দিকে কার্ডটা বাড়িয়ে দিল। আফিফ কাপা কাপা হাতে কার্ডটা হাতে নিয়ে খুলে দেখে মেঝেতে বসে পড়ল, চিৎকার করে কাঁদতে লাগলো। রাফি ভাইয়ের এমন অবস্থা দেখে তাকে আর সামলাইনি, আর নিজেরও বুক ফেটে কান্না আসছে। আফিফকে নিজের মতো ছেড়ে দিয়ে সে নিজের রুমে গিয়ে সিগারেট ধরালো। এরপর বেলকনিতে গিয়ে মনের কষ্টগুলো পোড়াতে ব্যস্ত হয়ে গেল। তার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। তারও বেশ কাঁদতে ইচ্ছে করছে চিল্লিয়ে চিল্লিয়ে, কিন্তু পারছে না। তাই নিঃশব্দে কেঁদে নেওয়াটাই
তার শ্রেয় মনে হলো। অনু আর সোহানকে পাশাপাশি বসানো হয়েছে। সর্বপ্রথম ফাইজা বেগম হলুদ ছোঁয়ালেন, তারপর সোহানের বাবা সুনাম সাহেব, এরপর নুহা লাগালো, সাথে তারাও নুহাকে হলুদে রাঙিয়ে দিল। এরপর একে একে বাকিরা লাগানো শুরু করলো। অনু কাঁচা হলুদ রঙের একটি শাড়ি পরেছে, আর সাথে সোহানও সেম রঙের একটি পাঞ্জাবি পরেছে। দুজনকে পাশাপাশি বেশ সুন্দর দেখাচ্ছে। দুজনেই বেশ খুশি। নুহা তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর মনে মনে দোয়া করছে তাদের জন্যে। নুহা শুধুমাত্র হালকা একটি হলুদ ও ব্লু কালারের কম্বিনেশনের 3 পিস পরেছে। তার ভারী কাপড়ে অস্বস্তি হচ্ছিল বলেই ফাইজা বেগম এটি পরতে বলেছেন। আফিফ সকাল হতেই বেরিয়ে পড়ে নুহার খোঁজে, কিন্তু অফিস থেকে জরুরি কল আসায় আপাতত অফিসে যেতে হলো। মাত্র এসে বসেছে তার পিএ, তাকে আসতে বলে নিজেই উদাও হয়ে গিয়েছে, বলেছে একটু অপেক্ষা করতে। আফিফের এই মুহূর্তে যা খুবই বিরক্তি লাগছে। আফিফ নিজের লোকেদের লাগিয়ে দিয়েছে নুহাকে খোঁজার জন্যে। নুহার ফোনও অফ, লাস্ট লোকেশন ছিল মহুয়া পল্লীতে। আফিফ এদিকের কাজ ছেড়ে সেদিকেই যাবে। হলুদ ছোঁয়ানোর পর্ব শেষে এখন মেহেদি লাগানোর পর্ব চলছে। অনুর 2 হাত ভর্তি করে মেহেদি লাগানো হচ্ছে। বিয়ের কোণে বলে কথা, নুহাকেও ফাইজা বেগম জোর করে ধরে মেহেদি লাগাতে বসিয়ে দিয়েছে। সে সিম্পল ভাবে লাগাচ্ছে, সে কেন যেন হাসি খুশিও থাকতে পারছে না। দূর থেকে সোহান লক্ষ্য করছে নুহাকে। ফাইজা বেগম এসে ছেলের পাশে দাঁড়িয়ে বললেন, মেয়েটার অবস্থা দেখেছিস? কেমন যেন অন্য মনস্ক হয়ে থাকে। আল্লাহ ভালো জানে সে কতটা কষ্ট চেপে রেখেছে নিজের মধ্যে। একবারও মন খুলে হাসতে দেখলাম না আমার মেয়েটাকে। সোহানের মায়ের কোনো মেয়ে নেই বলে তিনি নুহাকে নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছেন। নিজের সন্তান ভাবেন, তাই উনার বেশ চিন্তা হচ্ছে। সোহান মাকে আশ্বস্ত করলো যে সে এই বিষয়ে নুহার সাথে কথা বলে নেবে। দরজায় নক পড়তেই আফিফ কামিং বলে ভেতরে আসতে বলে। তার পিএ কেবিনে ঢুকে বসে আফিফ বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, কান্নজ্ঞান বলতে কি কিছুই নেই? সেই কখন থেকে বসে আছি আমি, জাস্ট রিডিকিউলাস। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল স্যার। ওর লেবার পেইন ওঠার পর ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল স্যার। আমার মেয়ে হয়েছে, নিন মিষ্টিমুখ করুন। লোকটি তার একটি মিষ্টির প্যাকেট এগিয়ে দিল। আফিফ এবার নিজের আচরণে থ হয়ে গেল। সে অনুতপ্ত হয়ে বলে, সরি ভাই, আসলে মন মেজাজ খুব খারাপ। তোমার ভাবির সাথে একটু ঝামেলা হয়েছে, তাই আর কি। আরে ভাই, তাহলে ভাবিকে গিয়ে আজ মানিয়ে নিন আর আমাদের সবাইকে মিষ্টিমুখ করান। কারণ নিন, মেডিকেল থেকে ভর্তির রিপোর্ট আসছে। পিএর কথা শুনে আফিফের চোখ কপালে। পিএ তার দিকে কিছু রিপোর্টস এগিয়ে দিয়ে বলল, এইটা কাল আসছিল অফিসে, আপনি তো আসেন না আজ অনেক দিন, তাই আমিও নিয়ে গিয়েছিলাম। ভাবলাম বাসায় যেয়ে দিয়ে আসবো, কিন্তু সময় হলো না, তাই আপনাকে আসতে বললাম নিতে। আমি এখন যাই স্যার। পিএ চলে গেলে আফিফ রিপোর্টসগুলো হাতে দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। সে বাবা হতে যাচ্ছে, অথচ একবার জানলো না। নোহা তাকে বলেনি, বলবে কিভাবে? নোহাকে কিছু কি বলতে দিয়েছিল সে? এখন এসব ভেবে কি লাভ? আর এখন নোহাকে খুঁজে বের করাটা ভীষণ প্রয়োজনীয়। সে অফিস থেকে বেরিয়ে মহুয়া পল্লীর উদ্দেশ্যে গাড়ি ঘোরালো। অনু মাত্রই গোসল করে বের হলো। চুলগুলো মুছে টাওয়েলটা বেলকুনিতে দিতে গিয়ে দেখলো নোহা বসে আছে মনমরা হয়ে। সেও গিয়ে নোহার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে তোর? এমন মনমরা হয়ে থাকিস কেন? কই কিছু না, আমি ঠিকই আছি। আফিফকে মিস করছিলাম তো সেমিনারে আজ কয়েকদিন ধরে, এজন্য দেখিনি অনেকদিন। তাহলে কল দিয়ে কথা বলে নিলেই তো পারিস। কল দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ও পাহাড়ি এলাকায় আছে, তাই নেটওয়ার্ক পাই না তেমন। ও আচ্ছা নোহা শোন। বল, শুনছি। অনু নোহাকে জড়িয়ে ধরে বলল, আমার লাইফটা যে এতটা সুন্দর হতে যাচ্ছে, এইসবে তোর অনেক অবদান। থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, কিন্তু এভাবেই আমার পাশে থাকিস আজীবন। তুই আমার বেশটি কম, বোন বেশি। বোন না, ননদ বল, ননদ। দুজনে ফিক করে হেসে দিল। অনু নোহাকে ছেড়ে দিয়ে বলল, তুই বস, আমি কফি নিয়ে আসছি, বসে বসে গল্প করব দুজনে। আচ্ছা। অনু নিচে নেমে কিচেনের দিকে যেতে নিলেই কলিং বেলটা বেজে উঠল। আশেপাশে কেউ ছিল না বিধায় অনু গিয়ে দরজাটি খুলে দিল। ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি ঝরছে, গায়ে লাল টুকটুকে রঙের একটি শাড়ি জড়ানো, নাকে নাকফুল, 2 হাতে বালা, সাথে হাত ভর্তি মেহেদির রং। অপলক তাকিয়ে আছে রাফি অনুর দিকে। বেশ স্নিগ্ধ লাগছে অনুকে রাফির চোখে। অনুকে এখন অপসরীর মতোই লাগছে। কত বছর পর দেখতে পেল তার প্রিয়তাকে। অনু এখনো এক নজরে রাফির দিকে তাকিয়ে আছে। তার কাজলে লেপটে থাকা চোখগুলোর কোণায় পানি জমতে শুরু করেছে। অনু স্বপ্নেও ভাবিনি কোনোদিন
এভাবে দরজা খুলে রাফিকে দেখতে পাবে। ভাবির সাথে দেখা করা যাবে? রাফির কথায় অনু বাস্তবে ফিরে আসে। গড়িয়ে পড়া চোখের পানি মুছে বলে, ভেতরে এসে বসো, আমি ডাকছি নোহাকে। রাফি ভেতরে এসে বসে সোফায়। অনু অনেক কষ্টে নিজের কান্না চেপে রেখে উপরে যায়। রুমে গিয়ে হুট করেই নুহাকে জড়িয়ে ধরে, অঝরে কেঁদে দিয়ে বলে, নোহা। ও অনু কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আই মেয়ে, ও এসেছে, ওকে দেখলাম আমি মাত্রই। কে এসেছে? রাফি এসেছে, এত বছর পরে দেখলাম ওকে। নোহারে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ও কেন এলো এই সময় আমার সামনে? অঝরে কাঁদতে থাকে অনু। নুহা বেশ চিন্তায় পড়ে যায়। অল্প হলেও অনু নিজেকে সামনে নিয়েছিল, কিন্তু আজ হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। নুহা অনুকে কোনো মতে শান্ত করে নিচে নেমে আসে। রাফি নুহাকে দেখে উঠে দাঁড়ায়। পরে নুহা ওকে বসতে বলে সেও বসে। দেশে কবে ফিরলে? গতকাল রাতে। ও, তা ভালো আছো? আসছি কালকে। তোমাকে কতগুলো কল দিলাম, কিন্তু ফোন অফ ছিল। অফ করে রেখেছি ভাইয়ার জন্য। রাফির প্রশ্নে নুহা কিছুটা অবাক হলে রাফি বলে, বাসায় ফিরেই সব জানতে পারি আমি ভাই তোমাকে ভুল বুঝেছিল, মায়ের জন্যই। মা অনেক কৌশলে এসব করেছে, যা দেখে ভাইয়া ভুল বোঝা ছাড়া সত্যি কোনো উপায় ছিল না। জানোই তো, মা অলওয়েজ ভাইকে ম্যানুপুলেট করে, আর ভাইও মাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর মা এই সুযোগটাই নিল। জানতাম আমি এমন কিছু, কিন্তু আফিফ আমাকে একটু বোঝানোর সুযোগটাও দিল না। জানো তো, ও আমাকে যা যা বলেছে সবই আমার কানে বাজে। আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মানলাম ওর দোষ নেই, আমি জানি আসলে নেই, কিন্তু ওর কি একটা বারো উচিত ছিল না আমার কথা শোনার? তুমি তোমার জায়গায় ভুল নও, কিন্তু আমি শুধু এটাই বলতে এসেছি, ভাই এখন সম্পূর্ণ একা হয়ে যাবে। তুমি প্লিজ ওকে ছেড়ে যেও না, না হয় আমার মনে হয় না ও বাঁচতে পারবে। সম্পূর্ণ একা হয়ে যাবে মানে? মা জেলে এখন, আর আমি ফিরে যাব কালকেই। ভাইয়ের অবস্থা এখন পাগলের মতো। মায়ের কাছ থেকে পাওয়া আঘাত ও সহ্য করতে পারছে না। জেলে দেওয়ার কারণ আমি তোমার নাম্বারে মেসেজ করে দিচ্ছি, ভিডিওটা দেখে নিও। রাফি উঠে দাঁড়ানো চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, ভাবি, শেষবারের মতো অনুর সাথে কিছু কথা বলার ছিল, বলা যাবে কি? এসো আমার সাথে। নুহা অনুর রুমে গিয়ে দেখলো সোহান অনুকে সান্ত্বনা দিচ্ছে। নুহা সোহানকে বুঝিয়ে বলতেই ও আপত্তি করল না। আর এই কথা শুনে অনু ব্যালকনিতে চলে গেল। তার মনে একরাশ অভিমান ভিড় করছে। সে পারছে না রাফির মুখোমুখি হতে। আফিফ এই মুহূর্তে শবনম বেগমের সামনে বসে আছে। শবনম বেগম ওকে এটা সেটা বলছেন। ওনাকে বেশ হাসি খুশি মনে হচ্ছে। আফিফও মেকি হাসি হেসে ওনার কথায় কথায় তাল মেলাচ্ছে। এক পর্যায়ে আফিফ বলল, মামুনি, নুহাকে একটু ডেকে দিবেন প্লিজ। নুহা তো এইখানে নাই, তুমি জানো না? নুহা এখানে নেই মানে? নুহা কোথায়? আফিফের কথা শুনে শবনম বেগমের কপালে ভাঁজ পড়ে যায়। সে কি বাবা, নুহা মা যে ওর বান্ধবী অনিমার বিয়াতে গেল তোমারে কয় নাই? না, আসলে আমি যেখানে ছিলাম ওখানে ফোনে নেট ছিল না, হয়তো কল দিয়েছিল, আমি পাইনি। ও এইটাই ক, আমি তো ভয় পাইয়া গেছিলাম। নুহা মা গতকাল সকালেই গেল, 3 দিন ওইখানেই থাকবো বলল। আচ্ছা মামুনি, আমি আসি তাহলে। আমি ওকেই নিতে এসেছিলাম। আর কি, আমি আসি, ভালো থাকবেন। আফিফ সেখান থেকে বের হয়ে ঘরের জন্য রওনা হলো। সে খানিকটা রেডি হয়েই সোহানের বাসায় যাবে। সোহানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। সে রুমে এদিক সেদিকে পায়চারি করছে। নুহা ওর অস্থিরতার কারণ বুঝতে পেরে বলল, এত অস্থির হচ্ছ কেন? জানি না রে, ভালো লাগছে না। আচ্ছা, অনু আমার সাথে ভালো থাকতে পারবে তো? আমি জানি অনুর মানিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে, বাট ও মানিয়ে নিবেই। আরও যদি মুক্তি চাই, ও যদি রফিকের কাছে চলে যেতে চাই? এমনটাও কখনোই চাইবে না, আর রাফিও কখনো ওকে ছাড়িয়ে নিবে না। যদি অনু এমনটাই চাই, তবে আমি ওকে মুক্ত করে দেব। আমি চাই না ও বাধ্য হয়ে থাকুক আমার সাথে। ওকে ভালোবাসি, তার মানে এই না আমি নিজেকে ওর উপর চাপিয়ে দেব। ও যদি মুক্তি চাই, আমি নিঃসন্দেহে ওকে মুক্ত করে দেব। এইটুকু বলে সোহান দ্রুত পা চালিয়ে বেলকনিতে চলে গেল। সোহান ওর চোখে জমে আসা পানিগুলো নুহাকে দেখাতে চায়নি। আর এদিকে নুহা বেশ ভাবনায় পড়ে আছে। যদি অনু এমনটা চায়, তাহলে সত্যি সবকিছু বিগড়ে যাবে। এখন এখানে শুধু সোহান নয়, ওর ফ্যামিলিও জড়িত। নুহা সব আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছে। রাফি ঠিক অনুর পেছনে দাঁড়িয়ে আছে, আর অনু অপর দিকে ফিরে
অনু নিজের চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছে না। প্রিয়তমা। রাফির কাপা কাপা স্বরে এই ডাকটি শুনে অনুর বুকটা ধক করে উঠল। কত বছর পরে তাকে এই নাম দেওয়া মানুষটি তাকে এই নামে ডেকেছে। অনুর চোখে জলরাশি রাফির হৃদয়কে ক্রমাগত ক্ষত বিক্ষত করছে। চোখগুলো লাল হয়ে আছে ওর। রাফি অনুর একদম সামনে এসে দাঁড়ায়। অনু মাথা নিচু করে আছে। কি দেখতে এসেছো এখানে? আমি মরে আছি কিনা বেঁচে আছি তা দেখতে এসেছো তাই না? আমি বেঁচেই আছি দেখো, কিন্তু আমার মা বাবা আর নেই। ওদেরকে বেঁচে নেওয়াই তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, সব শেষ করে দিয়েছিলে না? দেখো ওরাও আমাকে ছেড়ে চলে গেছে। এইটুকু বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অনু। এরপর রাফি বলতে শুরু করে, জানো অনু, একটা সময় খুব একা হয়ে গিয়েছিলাম। মা তো কখনোই আমার ছিল না। মায়ের কারণে ভাইও দূরে সরে গিয়েছিল। ছিল তো শুধু তুমি। তুমি আমাকে নিজ হাতে সেই সময়গুলোতে সামলিয়েছিলে। ইতালি যাওয়ার সময় তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চেয়েছিলাম সাথে করে, কিন্তু তোমার বাবা ফ্যামিলির জন্য আমার হাতে তোমাকে দেয়নি। তাদের উপর সেই দিন বেশ রাগ হয়েছিল। আর তুমিও সেই দিন মা বাপকে বেছে নিয়েছিলে, তাই খুব রাগ হয়েছিল তোমার উপর। আসলে রাগ না, অভিমান। দিন শেষে তুমিও আমার হাতটা ছেড়ে দিলে, তাই রাগে অভিমানে জেদে আমি সব শেষ করে দেই আমাদের মাঝে। আমার জন্য সব কিছু সেই দিন শেষ হয়ে গিয়েছিল অনু, কিন্তু তুমি পারোনি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো। পারলে আমাকে মাফ করে দিও সব কিছুর জন্য। জানো অনু, সোহাগ ভাই খুব ভালো। উনি তোমাকে খুব ভালো রাখবে। তুমি ওনাকে ভালোবাসার চেষ্টা করিও। আমি চলে যাচ্ছি আজকে, হয়তো আর কোনো দিন ফিরবো না। আর কখনোই আমার চেহারা তোমার দেখাবো না। এইটুকু বলে রাফি যেতে নেয়, আবার থেমে এসে বলে, আমার শেষ একটা আবদার পূরণ করবে প্রিয়তা? অনু মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কি আবদার? শেষবার এর মতো একটি ভালোবাসার পরশ দিতে চাই তোমার কপালে, অনুমতি দেবে? অনু বুঝতে পারে না তার অনুমতি দেওয়া উচিত কি উচিত না, কিন্তু তার ভালোবাসার শেষ আবদার রক্ষা করতে সে মাথা নেড়ে সায় দেয়। এরপর রাফি অনুর একদম সামনে এসে দাঁড়ায়। নিজ হাতে অনুর আঁচলটা তার মাথায় টেনে দিয়ে বলে, তোমাকে নিজের জন্যই এমন সাজে দেখতে চেয়েছিলাম, কিন্তু তা আর হলো না। মাফ করে দিও প্রিয়তা। রাফি হালকা করে অনুর কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। অনুর রাগ, অভিমান, জেদ সব চোখের পানিতে গলিয়ে পড়ে যেতে থাকে। রাফি আর এক সেকেন্ডও দাঁড়ায় না, চলে আসতে থাকে অনুকে রেখে। অনু সেখানেই বসে পড়ে, হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। রাফির চাপা কান্নাগুলো আজ উপচে পড়ছে, তাও বহু কষ্টে নিজেকে দমিয়ে নেয় সে। রুম থেকে বেরিয়েই নুহার দেখা পায়। ভাবি, সোহাগ ভাই কোথায়? এই রুমের ব্যালকনিতে। রাফি সেই রুমের বেলকনির দিকে এগিয়ে যায়। সোহান সিগারেট টানছিল। রাফিকে দেখে তা ফেলে দিয়ে বলে, ভালো আছো রাফি? জি ভাই, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কি সিগারেট খান সব সময়? হ্যাঁ, একটু আধটু টেনশনে পড়লে এই আর কি। রাফি মুচকি হেসে বলে, তাহলে বর্জন করে ফেলুন, অনু সহ্য করতে পারে না। ও আচ্ছা, করে ফেলবো ইনশাল্লাহ। রাফি এবার সোহানের কাঁধে হাত রেখে বলে, এবার আমি নিশ্চিত আপনি অনুকে নিঃসন্দেহে ভালো রাখবেন। আপনার কাছে একটা প্রমিস চাই ভাই। মেয়েটা অনেক কষ্ট পেয়েছে লাইভে, ওকে সবসময় হ্যাপি রাখবেন প্লিজ। আর এতটা ভালোবাসবেন যাতে আমার ভালোবাসাও ভুলে যায়, এমনকি আমার নামও। সবসময় ওর পাশে থাকবেন প্লিজ। প্রমিস করছি রাফি, তোমার অনুকে খুব ভালো রাখবো আমি। এবার গিয়ে ওকে সামলাম, শি নিডস ইউ। এইটুকু বলে রাফি বের হয়ে আসে। দরজায় নুহাকে দেখলে ওকে হালকা জড়িয়ে ধরে বলে, চলে যাচ্ছি ভাবি, দোয়া করিও যাতে আমিও ভালো থাকতে পারি। তোমাকে আর ভাইয়াকে খুব মিস করব। নিজেদের খেয়াল রাখিও, আসি। রাফি সোজা নিচে নেমে বেরিয়ে যায় দরজা খুলে। নুহা এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। সোহান গিয়ে দেখে অনু সেখানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সোহান অনুকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয়, গায়ে চাদর টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে আসে। রাফি ঘরে ঢুকেই নিজেকে রুমে বন্দি করে নেয়। এক গাদা মদের বোতল ও সিগারেটও নিয়ে আসে সাথে করে। সেগুলো বেডে রেখে ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে দিয়ে ভিজতে থাকে। বেশ কিছুক্ষণ ভেজার পর নিজেকে আর আটকে রাখতে পারে না। যতটুকু পারা যায় চিৎকার করে কাঁদতে থাকে সে। তার আর সহ্য হচ্ছে না। এতদিন অনেক চাপিয়েছে সে, কিন্তু আজ আর পারছে না। ওর আর্তনাদগুলো আজ চার দেওয়ালের ভেতরেই গুঞ্জিত হতে থাকে। পার্লারের মেয়েরা অনুকে সাজিয়ে দিচ্ছে। অনু পরেছে ডার্ক গ্রিন কালারের একটা লেহেঙ্গা, সাথে ব্ল্যাক স্টোনের কাজ। নুহা ইনস্ট্রাকশন দিচ্ছে আর মেয়েরা ওকে সাজিয়ে দিচ্ছে। অনু মনমারা হয়ে বসে আছে। ওর চোখ মুখ অস্বাভাবিকভাবে ফুলে আছে।
আশেপাশের কিছুই তার মাথায় ঢুকছে না। স্বাদ শেষ হয়েছে কিনা দেখতে ফাইজা বেগম আসলেন। নুহা শেষ হলো কি? না মা, এখন ওর চুল করা বাকি, নিকা অনুষ্ঠানের এখনো অনেক বাকি, তুমি চিন্তা করো না। আরে সেজন্য চিন্তা করছি না, ওর সাজ কমপ্লিট হলে ওরে কালো টিপ লাগাতে হবে, না হয় যদি নজর লাগে আমার মেয়েটার। আচ্ছা আচ্ছা, লাগাতে পারবে তো? এখন তুমি রেডি হয়ে নাও, যাও। আমার কথা বাদ দে, তুই রেডি হসনি কেন এখনো? এই যে আপনারা ওকেও রেডি করিয়ে দেন। না মা, আমার ইচ্ছে করছে না, প্লিজ। চুপ একদম, কোনো কথা না, বস আর রেডি হয়ে নে। ফাইজা বেগম জোর করে নুহাকেও বসিয়ে দিলেন সাজাতে। নুহাও বাধ্য হয়ে বসলো। সে খুবই সিম্পলভাবে সাজানোর ইনস্ট্রাকশন দিল। সেই অনুসারে ওকে সাজাতে শুরু করা হলো। শাওয়ার শেষে টাওয়েল পেঁচিয়ে বের হয় রাফি। একটি ওয়াইনের বোতলের ঢাকনা খুলে চুমুক দিতে থাকে সে। হঠাৎ ফোনের রিং কানে আসে। ফোন খুঁজে হাতে নিতে নিতে কলটা কেটে যায়। স্ক্রিনে 21টা মিসড কল ভেসে উঠেছে। সে কল ব্যাক করবে কি করবে না ভাবতে ভাবতে আবার কল আসে। আয়ুষীর নাম সহ একটি মেয়ের হাসি মাখানো ছবি ভেসে ওঠে স্ক্রিনে। রাফি কলটা পিক করে নেয়। হ্যালো। Idiot, how many times I called you? Where when you? ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর ওভার রিয়েক্টিং মিস আয়ুষী। রাফির ভয়েস শুনে কিছুটা খটকা লাগে আয়ুষীর। সে চিন্তিত গলায় বলে, Not at all, but are you okay? It's everything alright. রাফি একটি দীর্ঘশ্বাস ফেলে, হৃদয়ের গহীন হতে আসা দীর্ঘশ্বাস এটি, শত চাপা কষ্ট জানানোর সাথে এরপর বলে, আজকে ওর বিয়ে মিস আয়ুষী, নিজ চোখে ওকে বধূ বেশে দেখে এসেছি। আই ক্যান ডিসক্রাইব ইউ হাউ এম আই ফিলিংস রাইট নাও। আয়ুষী রাফির সাইকিয়াট্রিস্ট ভেনিসে যাওয়ার পর থেকে যখন রাফি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে, তখন কাউন্সিলিং শুরু করে আয়ুষীর সাথে। সেই সুবাদে আয়ুষী রাফির ফ্যামিলি রিলেশন সব ব্যাপারেই জানা। এছাড়া ভেনিসে যাওয়ার পর আয়ুষী প্রথম কেউ যার সাথে রাফির সখ্যতা গড়ে ওঠে। দুজনেই বাঙালি হওয়ায় আন্ডারস্ট্যান্ডিংও বেশ ভালো ছিল। কিন্তু ধীরে ধীরে আয়ুষী রাফির প্রতি দুর্বল হতে শুরু করে, যা পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয়েছে। ভেনিসে রাফির খারাপ সময়গুলোতে আয়ুষী সবসময়ই রাফির পাশে থেকেছে। আয়ুষীকে জড়িয়ে ধরে রাফি কতবার কেঁদেছে তার হিসেব নেই। রাফির জন্য আয়ুষী শুধু ওর বেস্ট ফ্রেন্ড হলেও আয়ুষীর জন্য রাফি ওর ভালোবাসা। রাফির কথা মনোযোগ দিয়ে শুনে আয়ুষী বলে, বুঝলাম, এক্সের বিয়ে, তাহলে নিশ্চয়ই কেঁদেছো। আর আমি যদি ভুল না হয় তাহলে তোমার হাতে এখন ওয়াইনের বোতল, যা হয়তো কয়েক শিফ খেয়েও নিয়েছো। অ্যাম আই রাইট? না, আমার হাতে কোনো ওয়াইনের বোতল নেই। ডোন্ট অ্যাকিউজ মি। মিস্টার রাফি, আই নো ইউ বেস্ট দেন এনি ওয়ান। এক্ষুনি ওয়াইনের বোতলটা ফেলো, কুইক। এত দামি ওয়াইনটা ফেলতে কষ্ট হবে। এক্সের বিয়ে উপলক্ষে এতটুকু তো চলবেই। ওহো, এক্সের বিয়ে উপলক্ষে জনাব সেলিব্রেশন করছেন। ওকে, এটাই লাস্ট। কিন্তু তোমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সো ওকে ওকে, মনে থাকবে আমার মা। কথাটি শুনে আয়ুষী বিরক্ত হয় বেশ। তারপর বিড়বিড় করে বলে, তোমার মা না, তোমার বাচ্চার মা। কিছু বলছো আয়ুষী? কই, না 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 তো। কিছু তো একটা শুনলাম, বাচ্চার মা টাইপ। তোমার মাথায় শুনছো? আচ্ছা শোনো না। বলো, শুনছি। মিস ইউ, কবে আসছো? কালকেই। ওয়াও, গ্রেট। প্রশু, আমার জিজ্ঞাসন ড্রাগনসের একটা কন্ট্রাক্ট আছে। ইউ উইল এনজয় টুগেদার। লেটস সি। রাফি শোনো। হ্যাঁ। লাভ ইউ। জানি রাফি, বাট কি করব, ভালোবাসাটা যে এমনই হয়। সরি, আমি রাখছি। ভালো থেকো অ্যান্ড কাম ব্যাক সুন। বাই। আয়ুষীর বেশ কান্না আসছে রাফির কথা শুনে। যতবারই আয়ুষী তাকে ভালোবাসার কথা বলে তখনই রাফি এই উত্তরটা দেয়। এখন আয়ুষী খুব কাঁদবে, তাই ফোনটা হুট করে রেখে দিয়েছে। এমনিতেই একটা ছিচকাদনি মেয়ে, সে তার উপর রাফি শুধু কান্না করাই ওকে। সাইকিয়াট্রিস্টরা হয় গম্ভীর আর ইমোশনালি স্ট্রং, কিন্তু আয়ুষীর বেলায় পুরো উল্টা। যেন ভুল করেই এই পেশায় ঢুকে পড়েছে সে নিজেই ভাবে এত বড় সাইকিয়াট্রিস্ট হয়ে ওর লাভ কি যদি কারো মনে জায়গায় করতে না পারে সে। আয়ুষী গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, তারপর ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আয়না দেখে কাঁদতে তার খুবই ভালো লাগে, তাই আয়নার সামনে দাঁড়িয়েই কাঁদে সে। রাফির মনে খচখচ করছে। সে জানে আয়ুষী ওকে খুব ভালোবাসে, কিন্তু তার মন প্রাণ জুড়ে যে শুধুই অনু। আবারও একটি দীর্ঘশ্বাস ফেলে রাফি নিজের মনকে বোঝায় অনু,
এখন অন্যের স্ত্রী, তাই অনুকে নিয়ে তার না ভাবাই উচিত। আচ্ছা, আয়ুষীকে কেন সে এত কষ্ট দিচ্ছে? মেয়েটার তো কোনো দোষ নেই। পাগলি মেয়েটা তো শুধু তাকেই ভালোবেসে গিয়েছে। ভেনিসে যাওয়ার পর আয়ুষীর সাথে পরিচয় হওয়ার পর থেকেই আয়ুষী খুঁটি হয়েছিল তার সাথে। আয়ুষীর সাথে কাটানো মেমোরিগুলো চোখে ভাসছে তার। মুহূর্তেই ঠোঁটে হাসি রেখা ফুটে ওঠে রাফির। ফোনটা হাতে নিয়ে আয়ুষীর নাম্বারে ডায়াল করে সে। আয়ুষী কাঁদতে কাঁদতে নাক টানছে। একদম আয়নার সামনে বসে পড়েছিল সে। ফোনটা বাজতেই ফোনটা হাতে নিয়ে রাফির নাম দেখে মনটা নেচে ওঠে ওর। রিসিভ করেই বলে, লাইফে ফার্স্ট আমি কল কাটার পর কল দিয়েছো তুমি। আয়ুষীর আহ্লাদি গলায় কথাটি শুনে হেসে ফেলে রাফি। আয়ুষী মনোযোগ দিয়ে সেই হাসি শুনতে থাকে। ইস, এই হাসিটা সে চোখে দেখতে পাচ্ছে না কেন? ইচ্ছে করছে ফোনের ভেতরে দিয়ে ঢুকে পড়তে। হাসি থামিয়ে রাফি বলে, তো শুনুন মিস সাইকাটিস্ট, যেহেতু আমার এক্সের বিয়ে হয়ে গেছে, যেহেতু আমি এখন ডেইলি ডিপ্রেশন এ পড়ব, আর আমার ডেইলি কাউন্সিলিং করা লাগবে, কিন্তু আপনি তো সপ্তাহে মাত্র 2 বার কাউন্সিলিং করেন, একটু কি বাড়ানো যায়? সপ্তাহে 4 দিনের বেশি বাড়ানো যাবে না? কেন যাবে না শুনি? কারণ আমার পেশেন্ট আরও আছে, শুধু আপনি একা না। তাহলে একটা কাজ করতে পারি, যাতে সারা জীবন আপনার থেকে বিনা অ্যাপয়েন্টমেন্টে সময়ে অসময়ে, দিন হোক বা রাত, যখনই আমার ইচ্ছা হয় তখনই কাউন্সিলিং নেওয়া যায়। মানে কিভাবে? সিম্পল, আপনাকে মিস থেকে মিসেস সাইকাটিস্ট বানিয়ে। রাফির কথা শুনে আয়ুষীর চোখ কপালে। অবাকে সপ্তম পর্যায়ে সে এখন। হোয়াট হ্যাপেন্ড মিস আয়ুষী? উইল ইউ বি মিসেস রাফি আফসার? আয়ুষীর খুশিতে গলায় কথা আটকে আসছে। তার মন চাচ্ছে এখন লাফাতে। ওকে, বুঝলাম তুমি রাজি না, রাখছি। ওই না, কে বললো আমি রাজি না? একদম মাথা ফাটিয়ে দেব কিন্তু। মিসেস রাফি আফসার একমাত্র আমিই হব, বুঝলে? এভাবে হুট করে বললেই একটু অবাক তো হবই, তাই কথা বেরোচ্ছিল না। আমি তো ভাবলাম তুমি ভাব নিচ্ছ। আমি মোটেও ভাব নেই না। তা তো জানি আমি। আচ্ছা শোনো আয়ুষী, শুনছি। আমি নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাই। অনুকে ভুলতে পারবো না জানি, কিন্তু আমি চাই যে তুমি আমাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে ধরো, আমাকে দ্বিগুণ ভালোবাসো, আমাকে বাধ্য করো তোমার ভালোবাসতে। কি পারবে তো? আয়ুষী নাক টেনে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, একবার ফিরে আসো মিস্টার আফসার, তোমাকে আমার প্রেমের জালে এমনভাবে ভাসাবো যে তুমি আজীবন চাইলেও ছুটতে পারবে না। আর এটাই আয়ুষী এহসানের প্রমিস। উহু, মিসেস আয়ুষী আফসারের প্রমিস বলো। আগে মিস আয়ুষীর প্রেমে ফেলবো, তারপর মিসেস আফসার হব। ঠিক আছে মহারানী, দেখে নেব। দেখে নিয়েন। অনুর স্বাদ শেষ। বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। গায়ে জড়ানো ডায়মন্ড কাটের জুয়েলারি, সব জুয়েলারির মাঝেই কালো একটা স্টোন, ডার্ক গ্রিনে উপর কালো কারুকার্য করা। লেহেঙ্গায় আরো অপরূপ লাগছে ওকে। ফাইজা বেগম চোখের কোণা থেকে কাজল নিয়ে অনুর কানের পেছনে লাগিয়ে দিলেন। অনু হুট করেই ফাইজা বেগমকে জড়িয়ে ধরল। ফাইজা বেগম পরম যত্নে অনুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, মন খারাপ করিস না, আজকে থেকে তুই আমার মেয়ে হয়েই থাকবি। আমার নোহা আর তুই আমার 2টা মেয়ে। অনু নাক টেনে আরো আঁকড়ে ধরল ফাইজা বেগমকে। চোখের পানিগুলো চেপে নিল। হঠাৎ তার হাতের দিকে নজর পড়তে এসে ফাইজা বেগমকে ছেড়ে সরে এলো। ফাইজা বেগম বললেন, তুই এখানে বস, আমি গিয়ে রেডি হয়ে নিই। আচ্ছা আম্মি। ফাইজা বেগম যেতেই অনু আলমারি খুলে কিছু খুঁজে নিল, কিন্তু পেল না। কিছুক্ষণ চিন্তা করতেই পরক্ষণে মনে পড়ে গেল তার কাঙ্ক্ষিত বস্তু কোথায়। সোহান মাত্রই গোসল সেরে বেরিয়েছে। পরনে শুধু স্যুটের প্যান্টটাই, খালি গায়ে চুল মুছতে ব্যস্ত সে। হুট করেই অনু রুমে ঢুকে সোহানকে এমন অবস্থায় দেখে কিছুটা বিব্রত বোধ করলো। তারপর আলমারি খুলে কিছু খুঁজতে লাগলে সোহান বলল, কি খুঁজো? এই তো পেয়ে গেছি। কি? অনু সোহানের সামনে একটা ব্রেসলেট উঁচিয়ে ধরে। সোহান সেটি হাতে নিয়ে দেখে প্লাটিনামের ব্রেসলেট, এতে অনুর নাম খোদাই করা। অনু বলে, বাবার দেওয়া শেষ কিছু, তাই আমি চাই বাবার দোয়া হিসেবে আমি আমার হাতেই থাকুক আজকের দিনে। ব্রেসলেটটির দিকে চোখ রেখে অনু বলল। কথাটা বলতে গিয়ে অনুর শটটা কেমন যেন ভারী হয়ে এলো, চোখ জোড়া ভরে এলো। সোহান পরম যত্নে সেটি অনুর বাম হাতে পরিয়ে দিল। এরপর সোহান গিয়ে শার্টটা গায়ে জড়িয়ে নিয়ে বোতাম লাগাতে নিলেই অনু এসে বলল, মিয়াই। অনুর থেকে এমন কিছু সোহান মোটেও আশা করেনি। খুশির চোটে সোহানের মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সে শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। সোহানের সম্মতি পেয়ে অনু বোতাম লাগাতে শুরু করলো। অনুর বোতাম লাগানো শেষে সোহান শার্ট ইন করে নিল। অনু বেশ যত্নে
স্যুটের কোটটা পরিয়ে দিল সোহানকে। সোহান মুগ্ধ হয়ে অনুকে দেখতে ব্যস্ত। বউ সাজে অপরূপ লাগছে অনুকে। অনু এটা ওটা করার সময় ওর চুরি ঝংকার যেন সোহানের বুকে ঝড় তুলছিল। অনুর কপালে একটি উষ্ণ পরশ দিতে পারলে মন্দ হতো না। সোহানের চোখ অনুর বেঁকে থাকা টিকলিটাই আটকে গিয়েছে। কোট পরানো শেষে অনু বলল, বেডে গিয়ে বসুন। সোহান চুপচাপ গিয়ে বসে পড়ল। অনু সোহানের মাথাটা একটু ভালোভাবে মুছে চুলে জেল লাগিয়ে চুলগুলো সেট করে দিল। সোহানের হাতে ওয়াশটা পরিয়ে দিল, পারফিউম লাগিয়ে দিল। অনুর নিজেরও কেন জানি বেশ ভালো লাগছে, কেমন যেন বউ বউ লাগছে নিজেকে। এভাবে রোজ রেডি করিয়ে দিতে পারলে মন্দ হয় না, মনে মনে ভাবে অনু। সোহান উঠে দাঁড়াতেই অনু সোহানের কলার ঠিক করে দিয়ে বলে, নাও পারফেক্ট। সোহানের কোটের উপর হাত বুলিয়ে দিতে দিতে অনু সোহানের বুকে মাথা রাখে। সোহান তো শকড। এই মেয়ের আজ হলো কি আল্লাহ? অতি শোকে কি মমেরই লস হয়ে গেল নাকি? মনে মনে আওড়ায় সোহান। অনু সোহানের বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। সোহান বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগে, তারপর জড়িয়ে ধরে অনুকে। বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল দুজনে। অনু সোহানের বুকে মাথা রেখেই বলে, আপনাকে রোজ এইভাবে রেডি করে দেওয়ার অনুমতি দেবেন? অনুর কথায় সোহান এবার কনফার্ম। অনু ওকে মেনে নেওয়ার চেষ্টা করছে। সোহান অনুকে ছাড়িয়ে অনুর কপালে একটি চুমু এঁকে দেয়। তার টিকলিটি ঠিক করতে করতে বলে, আমাকে রোজ রেডি করে দেওয়াটা তোমার অধিকার, এতে অনুমতি নেওয়ার কিছুই নেই, বুঝলে? হুম। আমাকে মেনে নেওয়ার চেষ্টা করছো। সোহানের প্রশ্ন শুনে অনু আগের ন্যায় সোহানের বুকে মাথা ঠেকায়। সোহানও জড়িয়ে ধরে। এরপর অনু বলে, নিজেকে আরেকটা সুযোগ দিচ্ছি, আপনাকে মেনে নিচ্ছি না। আমি আপনাকে ভালোবাসার চেষ্টা করছি, যা হবে বৈধ ভালোবাসা। আমি আপনার বাম পাঁজরের অংশ ছিলাম বলেই আপনার সাথে আমার জোড়া হয়েছে। বলতে গেলে মা বাবা ভালোবাসা সবই হারিয়ে ফেলেছি, তবুও আমি থমকে থাকতে চাই না, আর এগিয়ে নিতে চাই আপনাকে। আর পাশে খুঁটি হিসেবে আপনাকেই চাই। থাকবেন তো আমার পাশে? সোহান অনুর মাথায় একটি চুমু দিয়ে বলে, যতদিন বেঁচে আমি তোমার ছায়ার মতো পাশে থাকবো। ছায়ার মতো পাশে চাই না, কারণ অন্ধকারের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। আমার রক্তে প্রবাহমান রক্তের ন্যায়ের সাথে চাই আপনাকে। লাশে পরিণত হলেও যেমন রক্তকে আলাদা করা যায় না, তেমনি আপনাকেও যেন আলাদা করা না চাই আমার থেকে। কথা দিলাম, তুমি যেমন ভাবে চাও ঠিক সেভাবেই তোমার পাশে থাকবো। অনু আরেকটু শক্ত করে আঁকড়ে ধরে সোহানকে, সাথে সোহানও। নুহা অনুকে খুঁজতে খুঁজতে সোহানের রুমে গিয়ে ঢোকে। সোহান নুহাকে দেখে হাত দিয়ে ইশারা করে কিছু। নুহা মুচকি এসে দরজা টেনে দিয়ে বেরিয়ে আসে। কিছুক্ষণ আগে রাফির সাথে কথা হয়েছে। রাফি আয়ুষীর কথা বলেছে, সাথে বিয়েরও। নুহা মহা খুশি। রাফির গতি হবে একটা। আয়ুষীর সাথে নুহার দু একবার কথা হয়েছিল। নিঃসন্দেহে খুব ভালো মেয়ে সে, রাফিকে ভালো রাখবে। এতে নুহা বেশ খুশি হয়। এখন অনু আর সোহানকে সাথে রেখে খুশি দ্বিগুণ বেড়ে যায় ওর। মনে মনে আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানায় সবার জীবন এভাবে গুছিয়ে দেওয়ার জন্যে। কিন্তু পরক্ষণেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর। নিজের পেটে হাত রেখে ভাবে তার নিজের জীবনটাই যে অগোছালো রয়ে গেল। গিফট আর ফুলের বুকে হাতে নিয়ে আফিফ গুটি গুটি পায়ে সোহানদের বাসায় ঢুকলো। কতকাল পর এসেছে এখানে তা তার নিজেরও মনে নেই। সোহান একটু দূরে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছিল। আফিফকে দেখে তার দিকে এগিয়ে এলো। ওয়েলকাম ওয়েলকাম, তুই আসবি মনেই হয়নি। যাই হোক, এসেছিস, তোর জন্য ধন্যবাদ। না আসলে কি হতো নাকি? আমার এককালের বেস্ট ফ্রেন্ডের বিয়ে। তা ঠিক, কিন্তু এতদিন কই ছিলি তুই? তোকে আমার বোনটা কত মিস করছে জানিস? বোন বলতে? তোর বউ আমার বোন লাগে, বুঝলি? ও, আমি এখানে ছিলাম না, সেমিনারে ছিলাম তাই। আয় ভেতরে চল। সোহান আফিফকে টেনে ভিতরে নিয়ে গেল। দুজনেই গল্প জুড়ে দিল। আফিফের ভেতরে প্রথমে একটু জড়তা কাজ করলেও পরে তা দূর হয়ে যায়। নুহা শেষবারের মতো অনুর সবকিছু চেক করে নিচ্ছিল। এরপর অনুকে সাথে নিয়ে নিচে নেমে এলো। সেই সময় নিচে বেশ হইহুল্লোড় পড়ে গেল। আফিফ আর সোহান দুজনেই সিঁড়ির দিকে তাকালো। সোহানের চোখ অনুতে আটকে গেছে, আর আফিফের চোখ নুহাতে। শ্যাওলা বর্ণের একটা কাতান, তার মধ্যে সিলভার কালারের কারুকার্য, গায়ে হোয়াইট স্টোনের গয়না, চুলে খোপা, আর তাতে ফুল, দেয়ালে কপালে টিকলি। বেশ সুন্দর লাগছে নুহাকে, কিন্তু এই কয়দিনে কেমন যেন রোগা হয়ে গিয়েছে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আফিফ অপলক সেদিকে তাকিয়ে আছে। একসময় নুহারও আফিফের দিকে চোখ যায়। দুজনেরই চোকাচোকি হয়ে যায়। ব্লু কালারের স্যুটে বেশ দারুণ লাগছে আফিফকে। চোখে খুশির ঝলক ফুটে ওঠে নুহার, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় সেই কথাগুলো। মাথা নিচু করে ফেলে নুহা। এরপর অনুকে নিয়ে নেমে আসে। অনুকে বসিয়ে দিয়ে
সেও অনুর পাশে বসে পড়ে। একটু পরে সোহান এসে বসে ওদের পাশে, আর সোহানের পাশে আফিফ। অনু, সোহান আর নুহা টুকটাক কথাবার্তা বললেও আফিফ চুপচাপ নুহার দিকে তাকিয়েছিল। এক পর্যায়ে নুহার তাতে অস্বস্তি লাগতে শুরু করে, সে উঠে চলে যায়। বাকিরা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো শুধু। অনু বলল, মনে হয় আফিফ ভাইয়ের উপর বেশ রাগ করে আছে ও। হ্যাঁ রে, আমার শালিকা বেশ রাগ করেছে আমার উপর। অবশ্য দোষ আমারই, এখন মানাতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মনে হয়। বলে আফিফ একটি দীর্ঘশ্বাস ছাড়ল। যা গিয়ে আমার বোনের রাগ ভাঙা, তোর থেকে আমিও শিখে নিব নে, ভবিষ্যতে কাজে আসবে। শিখে নিলে আপনারই ভালো। আমি দেখে আসি ওকে। বলে আফিফ ও নুহার পিছে পিছে গেল। নুহা ফাইজা বেগমের সাথে কথা বলছিল। আফিফ গিয়ে সেখানে দাঁড়ালো। নুহা একটু বিরক্ত বোধ করলো তাতে। আফিফকে দেখে ফাইজা বেগম বললেন, আরে আফিফ যে, কেমন আছো বাবা? এই তো আন্টি, ভালো। আপনি? আমিও ভালো বাবা, কতদিন পরে দেখলাম তোমাকে। তোমার বউটা কিন্তু বেশ লক্ষ্মী আফিফ। ফাইজা বেগম নুহার থুতনি ধরে বললেন, থ্যাঙ্কস আন্টি। আচ্ছা, তোমরা এনজয় করো, আমি ওই দিকটা দেখে আসছি। ফাইজা বেগম চলে গেলে নুহা ও ওনার পেছন পেছন যেতে লাগলে আফিফ নুহার হাত ধরে আটকায় তাকে। আফিফ যেই না কিছু বলতে যাবে ওই দিকে হই হুল্লোড় পড়ে গেল। নুহা কোনো রকম হাতটা ছুটিয়ে সেদিকে ছুটে গেল। সোহান আর অনিমার সাইন নেওয়া হচ্ছে ম্যারেজ রেজিস্টারে। এরপর কাজী এসে আবারও বিয়ে পড়ালো ওদের। দুজনেই বেশ খুশি। বেশ জাঁকজমকভাবেই নিকাহ অনুষ্ঠানটি শেষ হলো। রাত 11:34। নুহা অনুকে বাসর ঘরে এনে বসিয়ে দেয়। পুরো রুমটা ক্যান্ডেল আর অর্কিড দিয়ে সাজানো। ফুলের সৌরভে মম করছে চারদিক। তা দেখে অনুর হাত পা রীতিমতো ঘামছে। সে নুহাকে বলে, দোস্ত, ভয় লাগছে খুব। লাগবারই কথা, কিন্তু আমার মনে হয় না সোহান ভাই জোর করবে তোর উপর। তোকে সময় দিবে নিজেকে মানিয়ে নিতে। তবে এই প্যাকেটটা নে। নুহা অনুর দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। অনু প্যাকেট খুলে টকটকে লাল রঙা একটি জর্জেটের শাড়ি পেল। আয়, তোকে রেডি করিয়ে দিই, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। অনু ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তার বেশ অস্থির লাগছে। সে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। নুহা অনুকে শাড়ি পরিয়ে দিয়ে হালকা সাজিয়ে দিল। সোহান আর আফিফ বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ভাগাভাগি করে খাচ্ছে আর বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। আফিফ বলল, আজ তোর বিড়াল মারার পালা এলো অবশেষে। কি যে বলিস না, আমি কোনো জোরাজুরি করতে চাই না। ও যেদিন নিজেই আসবে সেদিনই দেখে নেব। তাই ভালো, হুট করে বিয়ে হলো, ওর টাইম লাগবেই মানিয়ে নিতে। ভালো রাখিস ওকে, বুঝলি? অবশ্যই। তা তুই আমার বোনকে কতটা ভালো রেখেছিস তাই বল দেখি। জানিস, আজকে পর্যন্ত মন খুলে হাসতে দেখলাম না ওকে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভয় নেই, মিটিয়ে নেব আজকেই। তাই ভালো, ওকে হ্যাপি রাখার দায়িত্ব তোর। আর আমার বোনের চোখে পানি আসলে পিঠে লাশ বানিয়ে দেবো তোকে। আর আমি তোকে পেটাবো আমার শালির চোখে পানি আসলে। দুজনেই হো হো করে হেসে উঠল। আফিফ ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে নুহা অনুকে রেডি করে দিয়ে সোহানকে বলতে চলে গেল। নুহা সোহানকে এসে বলল, যাও যাও, ভাবি অপেক্ষা করছে। ভাইরে, এমনিতে লজ্জা লাগছে, আমার ভয় করছে যেতে। বারে, এদিকে তুমি ভয় পাও, ওইদিকে অনু। এমন হলে তখন জড়িয়ে ধরলে কেমনে? বলেই নুহা হেসে ওঠে। সোহান নুহার মাথায় চাপড় মেরে বলল, আমার খিস্তি নিস তাই না? এই নে, রাখ তোর গিফট। নুহার হাতে একটা বক্স দিল সোহান। এটা কেন? কেন, কি আবার? লাইফে যা কিছু পেয়েছি তোর অনেক অবদান, তাতে সামান্য একটা গিফট, তার সামনে এটা তুচ্ছ। বোন হিসেবে দিলাম, রাখ, আসি। সোহান নুহার মাথায় হাত বুলিয়ে চলে গেল। নুহার চোখ ভরে এসেছিল। সে কেমন যেন ফ্যামিলি পেয়ে গিয়েছে। মা বাবার আদর, ভাইয়ের মমতা, সবই সোহানের ফ্যামিলি থেকে পাওয়া। নুহা দরজা বন্ধ করে কাভার্ড থেকে একটা হালকা শাড়ি বের করলো। এরপর নিজের অর্নামেন্টসগুলো খুলে গায়ের শাড়ির আঁচলটা আলগা করতেই আফিফ বের হয়ে আসে ওয়াশরুম থেকে হুট করে। হঠাৎ এমন হওয়ায় নুহা থ মেরে যায়। আফিফ এক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে থাকে। নুহা নিজের কাপড় ঠিক করে নিয়ে যেই না দরজা খুলতে যাবে, আফিফ দৌড়ে এসে নুহাকে ঝাপটে ধরে আটকায়। অনুর বেশ অস্থির লাগছে। সে কিছুক্ষণ রুমে পাইচারি করে। হুট করেই তার রাফির কথা মনে পড়ে যায়। সে ব্যালকনিতে চলে যায়। নিজের মনের সাথে যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে সে। পরক্ষণে সোহানকে নিয়ে ভাবতে থাকে। সোহান রুমে ঢুকে অনুকে দেখতে না পেয়ে একটু চমকে ওঠে। ওয়াশরুমে দেখে অনুকে পায় না। এরপর বেলকনিতে চলে যায়। বেলকনিতে গিয়ে তার চোখ আটকে যায়। অনু দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তাকে ঘিরে ধরেছে চারপাশ থেকে। ভেজা খোলা চুল বাতাসে থেকে থেকে উঠছে। শাড়িটা বেসামাল হয়ে পিঠের দিকে প্রায় নেমে
কোমরের নিচে এসে ঠেকেছে। কোমরের উপর থেকে সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে, সেদিকটা অসম্ভব ফর্সা। সোহানের নিজেকে ঠিক রাখতে বেশ কষ্ট হচ্ছে। হবেই না বা কেন, নিজের স্বপ্নের রানীকে কাছে পেতে কার না মন চায়। সোহান ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। অনুর পেছনে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক নজরে দেখতে থাকে। অনু গুনগুন করে কিছু গাইছে। সোহান তা শোনার চেষ্টা করে কান পেতে। বেশ ভালো গাও তো। পেছন থেকে এই কথাটি শুনে অনু দ্রুত ফিরে তাকায়। সোহান হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাসি এঁকে। অনু বেশ লজ্জায় মাথা নিচু করে বলে, কি জানি ভালো গাই কিনা, তবে গাইতে পারি একটু একটু। না, ভালোই গাও। যাক, বাসরাতে বেশ ভালো গিফট পেলাম। এটি শুনে অনুর লজ্জা আরো দ্বিগুণ বেড়ে যায়। সোহান একেবারে অনুর সামনে এসে দাঁড়ায়। অনুর কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলে, তোমাকে বেশ সুন্দর লাগছে। বলে অনুর কানে একটা চুমু দিতেই অনু কেঁপে ওঠে। সোহানের পরনের পাঞ্জাবি খামচে ধরে লজ্জায় সোহানের বুকে মুখ লুকায়। অনুর এমন আচরণে সোহান সম্মতি খুঁজে পায়। সেও অনুকে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ এইভাবেই থাকে। সোহান তার বাঁধন আলগা করতেই অনু উপাস ফিরে দাঁড়ায়। এবার সোহান অনুর পাশে এসে দাঁড়ায়। অনু সোহানের কাঁধে মাথা রাখে। কেমন যেন এক প্রশান্তি ছেয়ে যায় তার মনে। সোহানের বাহু আঁকড়ে ধরে চাঁদ দেখায় মনোযোগ দেয়। আর সোহান অপলক দেখতে থাকে তার ভালোবাসাকে। নুহা বেশ অনেকক্ষণ যাবৎ কান্না করছে আফিফের বুকে মাথা রেখে। দুজনেই মেঝেতে বসে পড়েছে। প্রথমে জেদ দেখালেও সে পরে আর পারেনি। সেও বাধ্য হয় আফিফকে কাছে টেনে নিতে। অবশ্য পরিস্থিতিটা তখন অনুকূলে ছিল। আফিফেরও বা দোষ নেই। একসময় নুহা শান্ত হয়ে পড়ে, থেমে থেমে ফোপাতে থাকে। আফিফ তার বুকের সাথে আঁকড়ে ধরে রাখে নুহাকে। হঠাৎ নুহা বলে, তোমার সেদিনের অবিশ্বাস মুহূর্তেই আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। একটা মানুষ কতটা আঘাত পেলে তাহার চুতে নিজের মৃত্যু চাইতে পারে তা তুমি ভাবতেও পারো না। আমি আজ মাফ চেয়েছি ঠিকই, কিন্তু সূক্ষ্ম একটা শাস্তি তোমার জন্য অপেক্ষারত। নুহার কথা শুনে এবার আফিফ নিজেকে ঠিক রাখতে পারে না। নুহার কথার মর্মার্থ বেশ গভীর। কতটা কষ্ট পেলে মানুষ এই কথাগুলো মাথায় আনতে পারে তা বোঝা দেয়। তবে মনোমালিন্যের পর্বটা আজ রাতেই শেষ দুজনের মাঝে। নুহা একসময় আফিফের বুকে ঘুমিয়ে পড়ে। আফিফ নুহাকে শুইয়ে দেয়। বেঘরে ঘুমোয় নুহা, কিন্তু আফিফ পারে না। সূক্ষ্ম একটা শাস্তি তোমার জন্য অপেক্ষারত, এই কথাটি তার কানে বাজতে থাকে সারা রাত। সময় বহমান, কেটে যায় 60টি বছর। বাবার হাত ধরে গুটি গুটি পায়ে হসপিটালের করিডোরে এগিয়ে যেতে থাকে 6 বছরের আনুফা। আনুফা আফিফ আর নুহার সন্তান। তাদের দিকেই এগিয়ে আসে সোহান আর অনু। আর সোহানের কোলে তাদের 4 বছরের ছেলে সিদ্ধার্থ। সবাই মিলে কেবিনে ঢুকে। নুহা হসপিটালের সিটে একটি ফটো ফ্রেম হাতে নিয়ে বসে আছে। আফিফ, সে আর আনুফার হাস্যোজ্জ্বল একটি ছবি। অনু ভেতরে ঢুকতেই নুহাকে দেখে তার বুকটা ধক করে ওঠে। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সম্পূর্ণ। মাথায় একটা চুলও নেই, ভ্রু জোড়াও যায় যায় অবস্থা। অনু নুহাকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে ওঠে। ব্রেস্ট ক্যান্সারে ভুগছে নুহা, সবার থেকেই আড়াল করে যায়। এখন লাস্ট স্টেজে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। 3 বার কেমোথেরাপি দেওয়ার ফলে এই অবস্থা। দিনগুলো হসপিটালের সিটেই কাটছে গত 4 মাস ধরে। সোহান দ্রুত বেরিয়ে যায়। হাজার হলেও বোনের মতোই তার। বোনের এই করুণ অবস্থা ওর পক্ষে দেখা সম্ভব নয়। বেরিয়ে চোখের জল ফেলে সে। সিদ্ধার্থ তার ছোট ছোট হাত দিয়ে বাবার চোখের জল মুছে দিয়ে বলে, বাপি, ফুপ্পির কি হয়েছে? ফুপ্পি বেল্লুমাতা হলো কেন? ফুপ্পির ও কি গলম লাগে আমার মতো? সোহান কিছু বলে না। সিদ্ধার্থকে বুকে জড়িয়ে নেয় শুধু। কান্নারত অনুকে নুহা সান্ত্বনা দিতে থাকে। পাশেই আনুফাকে দেখে নুহা কাছে ডেকে নেয়। আনুফা দৌড়ে গিয়ে মায়ের কোলে ওঠে। আনুফার ছোট্ট চোখ জোড়াতেও পানি দেখে নুহা বলে, আমার আম্মুর চোখে পানি কেন? আম্মি, তুমি অসুস্থ, তাই আনুফার কষ্ট হয়। আম্মি, সুস্থ হয়ে বাসায় কখন যাবা? এই পচার জায়গায় আর কত থাকবা? এখানে সবাই পচা আম্মি। কত বড় বড় সুই নিয়ে ঘুরে ওরা, সবাইকে ব্যথা দেয়। আম্মি, তোমাকে কি ওরা সুই দিয়ে ব্যথা দেয়? মেয়ের কথা মনোযোগ দিয়ে স্মিত হাসে নুহা। তারপর মেয়েকে বুকে জড়িয়ে নেয়। দূরে দাঁড়ানো আফিফের দিকে নজর যায় তার। কেমন যেন পাগল পাগল লাগছে ওকে। চোখ জোড়ায় পানি টলমল করছে। দুপুর গড়াতে সোহান অনু চলে যায়। সাথে আনুফা কেউ নিয়ে যায়। বিকেলের দিকে রাফি ভিডিও কল দেয়। কলে নুহাকে দেখে রাফি আর আয়ুষী দুজনেই কেঁদে ফেলে। রাফি নিজেকে সামনে নিয়ে বলে, এমন কেন করলে ভাবি? সময় থাকতে কেন আড়াল করে গেলে? আনুপার কথাটাও কি মাথায় আসেনি একবারও তো? নুহা স্মিত হাসে।
আজকাল এইভাবেই হাসতে অভ্যস্ত সে। আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছি বুঝলে, তাই চাইনি কেউ জানুক। খুব দ্রুতই চলে যেতে চাই সব মায়া ছেড়ে। আর আনুফার কথা আমার ভাবতে হবে না। আফিফ আছে, তুমি আছো, আর আয়ুষী তো আছে। কি বলো, আয়ুষী পারবে না নিজের মেয়ের মতো করে আগলে রাখতে? আয়ুষী রাফির বাহুতে মুখ গুজে কাঁদছিল। নুহার কথা শুনে মাথা তুলে বলে, আপনি অনেক স্বার্থপর। ভাবি জানেন আমার কত স্বপ্নে ছিল দুই যা মিলে কত কিছু করব, কিন্তু আপনার সাথে বেশি সময় কাটা হলো না, আর আপনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। যেতে হবে আমাকে আয়ুষী। হয়তো এরপর যদি পুনর্জন্ম হয়, আমি তাহলে আল্লাহর কাছে একটাই দোয়া করব, তুমি যেন আমার বোন হও। এবার বলো, অনুফাকে দেখে রাখবে না? রাখবো ভাবি, নিজের মেয়ের মতো দেখে রাখবো। তবুও সুস্থ হয়ে যান ভাবি, প্লিজ। আয়ুষী কেঁদে দেয়। রাফি ওকে সান্ত্বনা দিতে থাকে। তা দেখে নুহা বলে, ওকে সামলাও রাফি। নুহা ল্যাপটপটা অফ করে পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ায়। জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ভাবতে থাকে, আজ মৃত্যু পথযাত্রী বলে আমার জন্য সকলের চোখে পানি। সবাই আমার কত খেয়াল রাখছে, সবাই দেখতে আসছে, কিন্তু মামুনি আসলো না। তাই তো মামুনির কাছেই চলে যেতে চাচ্ছি। মামুনি, আমিও তোমার মতো আকাশের তারা হয়ে যাব। তারপর তুমি আমি মিলে রাতে আলো ফোটাবো। সত্যি। আফিফ কেবিনে ঢুকে দেখে নুহা দাঁড়িয়ে আছে। সেই নুহাকে ডেকে নেয়। নুহা, ওষুধটা খেয়ে নাও। নুহা আর কিছু না বলে বিছানায় এসে বসে। আফিফ প্রেসক্রিপশন দেখে ওষুধ ছিলে নুহাকে খাইয়ে দেয়। এরপর চলে আসতে নিলেই নুহা হাত ধরে আটকিয়ে বলে, এভাবে দূরে দূরে থাকো কেন? পাশে থাকলে তো সমস্যা নেই, ক্যান্সার তো আর ছোঁয়াচে নয়। আফিফ নুহার পাশেই বসে পড়ে মাথা নিচু করে। নুহা আফিফের গালে হাত রেখে নিজের দিকে ফেরায়। আফিফ কাঁদছে নিঃশব্দে। তার চোখের পানি তার জানান দিচ্ছে। নুহার বেশ মায়া হয়। সে বলে, এভাবে কান্না করার কি আছে? সবাই শুধু কান্না করে কেন? অনু কেঁদেছে, সোহান ভাইও, রাফি, আয়ুষী, সবাই। এখন তুমিও। জানো আমার কান্নাকাটি বেশ বিরক্ত লাগে। আর মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি? এক না একদিন তো মরতেই হয়। আমি না হয় আগেই গেলাম। এবার আফিফ শব্দ করে কেঁদে ওঠে, নুহাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে বলে, কতটা পাথর হয়ে গিয়েছে তুমি নুহা। নিজেটাই দেখছো শুধু। আনুফার কথা ভাবলে না, আমার কথা ভাবলে না। আমরা কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি আনুফাকে কি জবাব দেব? কেন লুকালে বিষয়টা তুমি? যদি হারিয়ে যাও তাহলে কি হবে আমাদের? সময় গড়ালেই শিখে যাবে আমাকে ছাড়া থাকা। আর অনুফাও শিখে যাবে কারোর জন্য কাউকেই মরতে হয় না। আফিফ বেঁচে থাকতে হয় লড়াই করে। তোমরাও পারবে। আফিফ নোহাকে ছেড়ে দেয়। নোহার ঠোঁটে সেই স্মিত হাসিটি এখনো লেপ্টে আছে। তা দেখে আফিফের ভেতরটা যেন আরো দুমড়ে মুচড়ে যায়। তার কানে বাজতে থাকে 7 বছর আগের রাতে নোহার বলা সেই কথাটি, সূক্ষ্ম একটা শাস্তি তোমার জন্য অপেক্ষারত। হয়তো এই সূক্ষ্ম শাস্তিটির কথাই বলছিল নোহা। সত্যি এই শাস্তিটা বেশ হৃদয় বিদারক। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে তিলে তিলে মরতে দেখা দুনিয়ার নিষ্ঠুরতম দৃশ্যের মাঝে অন্যতম। অবিশ্বাস করার শাস্তিটা আফিফ অবশেষে পেয়েই যায়। চলে যায় নোহা চিরতরে, হারিয়ে যায় তার জীবন থেকে। তাকে সূক্ষ্ম শাস্তিতে দণ্ডিত করে যায় আজীবনের জন্য।